বউটার সঙ্গে একটু ভালো ব্যবহার করতে পারেন না? এরম করলে হয় সব সময়? হাউ ডু ইউ ডিল উইথ ইট? বড় বড় সব অ্যাক্টররা কোনো না কোনো ভাবে দেখবেন যে থিয়েটারের সাথে কানেক্টেড। শতাব্দী অদুদির মাথায় কি চলে? ভাই কি করেছো কি, তুমি তো একদম সেরম সেলিব্রিটি হয়ে গেলে। প্রথম নাটকে কি এই ধরনের কোনো রেসপন্স এসেছিল? এই আউট প্রোগ্রামগুলো একেবারে ভ্যালুলেস, এগুলো কিচ্ছু ক্রিয়েট করে না, নাথিং। কোন জায়গাটায় সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে? আস্তে কথা বলে, এরকমও তো চেঞ্জ হইতে পারে, বয়স কত চরিত্রের, এরকম ঠাস ঠাস করে তো অনেক কিছু করা যেতে পারে। কাজের বাইরে শতাব্দী অদুদ কেমন মানুষ? আমি বলি কি ভাই, আমার অভিনয় ভালো হয়নি, আমার সাথে কথা বলবেন না। অভিনয় শিল্পী তো অনেকেই হন, কিন্তু এমন খুব কম অভিনয় শিল্পী আছে যারা প্রতিটা চরিত্রে প্রাণ নিয়ে হাজির হন। আমাদের সাথে রেড কার্পেট উইথ জেরিতে এমন একজন অভিনয় শিল্পী আছেন যিনি প্রতিটা চরিত্রের সাথে প্রতিটা একটা নতুন মানুষের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেন এবং সে আসলে কেমন হওয়া উচিত সেটার এক যুগান্তকারী চিত্র আমাদের সামনে হাজির করেন। আমাদের সাথে এই মুহূর্তে আছেন শতাব্দী ওয়াদুদ, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর ইন আওয়ার ইন্ডাস্ট্রি। ভাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনি গ্রিন রুমে আর কি আমরা যখন কথা হচ্ছিল তখন আপনি বলেছেন কি একটা কথায় যে আমার মতো ছোট অভিনয় শিল্পী এই ধরনের একটা, আপনি নিজেকে আসলে কি কারণে এই কথাটা বললেন আমি জানি না, কারণ আমি যখন ভাবি আপনার কথা বা আমরা যখন ভাবি শতাব্দী ওয়াদুদ, আমাদের কাছে তো আমরা যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আছে, ইউ আর ওয়ান অফ দ্যাম। হোয়াই উড ইউ থিঙ্ক দ্যাট? না, আমার কাছে মনে হয় যে আমি এখনো তো শিখছি, আর শেখার তো কোনো শেষ নেই। আর অভিনয়ের জার্নিটা এমন জার্নি যেটা আপনি আসলে ভালোরও কোনো লিমিট নেই, ভালো মানে অনেক ভালো হতেই থাকবে, মানে খারাপের একটা লিমিট আছে, হয়তো ভালোর কোনো লিমিট নেই। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি প্রতিটা অভিনয় করার পরই আমি যখন স্ক্রিনে দেখি আমার কাছে মনে হয় যে এই জায়গাটা এরকম করলে ভালো হতো, ওই জায়গাটা ওরকম করলে, আমার এক ধরনের খুঁতখুঁতি কাজ করে। তো ওই কারণে আমার মনে হয় যে এটা যদি XYZ অন্য কেউ করতেন তাহলে হয়তো আরও ভালো করতে পারতো। আমার এরকম এক ধরনের তাড়না আছে, যে কারণেই আমি মানে নিয়মিত অভিনয়টা করি, যে আচ্ছা আমি বেটারমেন্টের কোন জায়গা পর্যন্ত আমি নিজে পৌঁছতে পারি। এই জন্যই বোধহয় বলে যে শিল্পীর ক্ষুধা আসলে শেষ হয় না, আসলে তাকে যতই ভালো কিছু দেওয়া হোক না সেভাবে বোধহয় আই ক্যান ডু বেটার, আরো। অবশ্যই। আমি এই পর্যন্ত আপনার যত কাজ দেখেছি, আমার হলো যে আমি এখানে যারা আসে আমি তাদের সঙ্গে কথা বলতে আমার মজা লাগে, কারণ আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম প্রথমে মডেলিং দিয়ে, তারপর অভিনয় দিয়ে। তো যখন আমি দেখি ইন্ডাস্ট্রি সিনিয়র আর্টিস্ট বা যারা অনেক বছর ধরে কাজ করছে, যদি আপনার কথাই বলি, আমার মনে হয় যে এই ভদ্রলোকের আসলে ওনার মাথার মধ্যে কি চলে যখন এই যে মানে সেটে যাওয়া হয় এবং হলো যে অ্যাকশন বলার আগের একটা যে 5 থেকে 10 সেকেন্ডের একটা কিন্তু টাইম লাগ থাকে, তখন আমরা ভাবি যে আমরা ডায়লগ ডেলিভারিটা কীভাবে দেবো, এর আগে হয়তো ভাবছি, কিন্তু ওই মোমেন্টটা একদম ফিক্সড একটা চিন্তা। শতাব্দী ওয়াদুদের মাথায় কি চলে ক্যামেরা মানে অ্যাকশন বলার 5 বা 10 সেকেন্ড আগে? আমার কাছে যখন যেটা চলে যে আমি একটা দৃশ্যে আমি ফাটিয়ে অভিনয় করবো, ব্যাপারটা সেরকম আমি মনে করি না। আমার কাছে মনে হয় আমার সহ অভিনেতাদের নিয়ে আমরা যে কথোপকথন করছি এখন, যে আমি বলছি আপনি শুনছেন, আপনি তো জানেন না আমি পরের কথাটা কি বলবো, হ্যাঁ, মানে স্ক্রিপ্টে থাকে, আমরা অভিনেতারা জানি, কিন্তু দর্শকের সামনে আসলে উপস্থাপন করতে হয় তো ওইভাবে যে পরের কথাটা আমি এই জীবনে হয়তো এই প্রথমবারই বলছি কথোপকথনের ওই সিচুয়েশনে। আমি মোমেন্টামটা বিল্ড আপ করবার জন্য আমি খুব চেষ্টা করি এখনো পর্যন্ত যে আমার সহ অভিনেতার কথাটা শুনে তারপর আমার উত্তরটা দেওয়ার, এবং যে সিচুয়েশনটা আছে আমি যেন ওই সিচুয়েশনটা থেকে বের হয়ে না যাই। আমার ডায়লগ থাকুক না থাকুক তাতে কিছু যায় আসে না, আমি হয়তো দাঁড়িয়ে আছি একটা কর্নারে চুপচাপ, কিন্তু আমি সিচুয়েশনটার সাথে থাকার চেষ্টা করি। সো অনেকগুলো সিচুয়েশন মিলে তো একটা পুরো সিনেমা বা নাটক তৈরি হয়, তা আমি মানে সিচুয়েশনে থাকার চেষ্টা করি, এটাই হয়তো বিং দ্য মোমেন্ট, মোমেন্টামে আমার থাকতে হবে, না হলে তো হবে না। আপনার ছোটবেলায়, অনেক ছোটবেলায় আপনি আসলে মঞ্চে কাজ করা শুরু করেছেন, মঞ্চ থেকে আপনার চাচার যে নাট্যদল ছিল সেখান থেকে কাজ করা শুরু। আপনার মানে এত বছর কাজ করার পর, 2 দশকের বেশি কাজ করার পর, আপনার কি এখনো মনে আছে সেই ছোটবেলার প্রথম দিনে? কেন মনে থাকবে? আপনি নিশ্চয়ই অনেকবার বলেছেন, কিন্তু রেড কার্পেট উইথ জেরিতে আমি চাই যে আপনি আরেকবার আমাদেরকে সেই প্রথম, আজকে যে আমরা শতাব্দী ওয়াদুদকে দেখছি, তার শুরুটা আসলে কিভাবে হয়েছিল? আমার বাসায় এক ধরনের চর্চা ছিল, ওই চাচা যার কথা বললেন শহীদুল আলম সাচ্চু, তারও একটা নাটকের দল ছিল। আর এছাড়া বাসায় যে চর্চাটা ছিল, বই পড়ার একটা চর্চা ছিল, রেডিওতে নাটক শোনার একটা চর্চা, যেটা আমি একদম ছোটবেলা থেকে জন্মের পর থেকেই মোটামুটি বাসায় দেখেছি এই ধরনের চর্চা। আর বাবা ছিলেন রেইনবো ফিল্ম সোসাইটির একজন মেম্বার, আর আমরা থাকতাম গ্রিন রোডে স্টাফ কোয়ার্টারে, বাবার সরকারি চাকরির সুবাদে। আর ধানমন্ডি এলাকায় সবগুলো হাই কমিশনের অফিস ছিল, যেমন ইন্ডিয়ান হাই কমিশন, গ্যাটি ইনস্টিটিউট,
তারপরে সোভিয়েত কালচারাল সেন্টার, ইরানিয়ান কালচারাল সেন্টার, আলিয়াস ফ্রান্সেস, সবগুলো না ধানমন্ডি এলাকায়। আর এদের এখানে গেলে ফ্রি সিনেমা দেখা যেত এবং এদের লাইব্রেরি থেকে বই দিত আমাদের বাচ্চাদের জন্য, বিশেষ বিশেষ বই। কেউ কেউ লাইব্রেরির মেম্বার হলে ওই দামি বই বা বড় বইগুলো আবার ফেরত দিত। তার প্রতি কর্চা টাইপের যে ম্যাগাজিন হয় এগুলো আমাদের ফ্রি দিত। তো আমাদের পুরো এই এলাকার ছেলে মেয়েদের এক ধরনের চর্চা, যাতায়াত ছিল এখানে, কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি আমরা যেতাম আসলে ওই জায়গা একদম থেকে ওই শুরু হয়ে পরিবেশে। গেছে। আর আর্তনাদ থিয়েটারের কথা যেটা, আমরা যে স্টাফ কোয়ার্টারে থাকতাম, আমার চাচা ছিলেন ওটার মহাসচিব, তার বন্ধুরা মিলে একটা নাটকের দল করেছিল। তা সেখানে আমরা, চাচারা নাটক করতেন, বড়দের জন্য নাটক, তারা একটা শিশু বিভাগ করলো। তো এখন তো শিশুদের পাবে কোথায়, কারণ সবাই তো কেউ খেলাধুলা করছে, বা আমাদের সময় কিন্তু প্রতি 5টা ভাষার 3টা ভাষায় আপনি গান শেখার এক ধরনের চর্চা ছিল। যে গান, হারমোনিয়াম, হ্যাঁ, তবলা, এরকম সবাই এরকম চর্চা করছে, গান শিখছে, বোন গান শিখছে, ভাই তবলা বাজাচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল। তো ওইখান থেকে নাটক একটা ডিফারেন্ট জনরা, বাহ, খারাপ কি, এলাকার অনেকে যায়, আমিও আগ্রহের বসে গিয়েছি যে আমি খুব অভিনয় করব, বা তা ব্যাপারটা ওরকম না। যে আমার এক ধরনের ভালো লাগা তৈরি হয়, ভালো লাগা তৈরি হওয়ার পরে 1-2টো নাটক করবে। একটা হলো বাক সাবধান শিয়াল আসছে, আর একটা টোকাই, টোকাই বলে একটা নাটক হবে। তা ওই নাটকটায় আমি একটা চরিত্র পাই আর কি, টোকাই নাটকে একটা হকারের চরিত্র। ওই চরিত্রটা আমি করি। চট্টগ্রামের ভদ্রলোক দীপক চৌধুরীর স্ক্রিপ্ট, শহীদুল আলম সাচ্চুই নির্দেশনা দিয়েছিলেন। ওই নাটক দিয়েই আমার আসলে প্রথম মঞ্চে ওঠা। 1985 সালের 14 এপ্রিল আমি প্রথম বাংলাদেশ মহিলা সমিতির মঞ্চে অভিনয় করি, শিশু বিভাগে, আর্তনাদ থিয়েটারের নাটকে। তো ওইখান থেকেই তো শুরু। অনেকেই আসতেন আমাদের এলাকার, মানে পাড়ার, যে কেউ গান পারে এসে গানটা তুলে দিচ্ছে, তারপরে কেউ একটু ভালো নাচ পারে সে এসে নাচের মুভমেন্টগুলো দেখিয়ে দিচ্ছে। মানে থিয়েটার যে একটা সমন্বিত শিল্প মাধ্যম, ওইখান থেকে এই জিনিসটা একদম ছোটবেলা থেকেই না, মানে বুঝতে পেরেছি যে আসলে আমি একা করলে হবে না, এখানে সাথে আরও আনুষঙ্গিক অনেকগুলো সেক্টর থাকে, যেমন লাইট, সেট, কস্টিউম, প্রপস, মেকআপ, মিউজিক, এই জিনিসগুলা ছোটবেলা থেকে বুঝেছি। আর তখন আমাদের এক ধরনের বন্ডিং ছিল, কারণ তখন সবাই সবাইকে চিনতাম। এখন যেমন আপনার সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু আমরা অনেক বেশি ডিসকানেক্টেড হয়ে গেছি। বলছি আমি সামাজিকভাবে কানেক্টেড, আসলে কিন্তু ডিসকানেক্টেড উপরে উপরে। কিন্তু তখন একটা আত্মিক বোঝাপড়া ছিল। সো অনেকের নাম বলতে পারবো, লোপাপা, পাপড়িয়াপা, সুমেল ভাই, আনিসুর রহমান মিলন ভাই। আমরা ছোটবেলা থেকে একসাথে বেড়ে উঠেছি। আমরা সবাই এখন সবার জায়গায় প্রতিষ্ঠিত। হয়তো কেউ অভিনয় করছে, কেউ করছে না, কিন্তু আমাদের ওই ছোটোবেলার ওই গ্রুমিংটা, আর্তনাদ থিয়েটারের ওই পরিবেশে বেড়ে ওঠাটা আমাদের এখনও পর্যন্ত কিন্তু কাজে দিচ্ছে। এবং আমি এখনও কিন্তু নিয়মিত থিয়েটার করি। প্রাচীন, আমি একটা নাটকের দলের সাথে আছি। প্রাচীনটা তো হলো যে 25 বছর, প্রাচীনের স্কুলের 25 বছর পূর্তি হবে, হ্যাঁ, 30-31 জুলাই। আমরা একটা বেশ আয়োজন করার চেষ্টা করছি, কারণ 25 বছর পূর্তি মানে 50টা ব্যাচের শিক্ষার্থীরা ওই 30-31 তারিখ জড়ো হবে। আমরা একটা বেশ বড় সড়ো করে, আমাদের যতটুকু সামর্থ্য, আমরা বড় সড়ো করে আয়োজনের চেষ্টা করছি। এবং ওই 2 দিন একটা ম্যাসিভ গ্যাদারিং হবে, আমরা আনন্দ ফুর্তি, হাসি ঠাট্টা। হ্যাঁ, ঠিক আছে। এরপরে হলো যে আপনি যখন মানে শো শেষ হবে, তারপর আমি চেয়ে আপনার কাছ থেকে দাওয়াত নিয়ে নেবো, কারণ হাসি মানে এরকম মজার উপলক্ষ পেলে আমি আসলে মিস করতে চাই না। আপনার এই মঞ্চের মানে পদযাত্রার পরে আপনি হলেন যে আপনার প্রথম নাটক শঙ্কিত পদযাত্রা, এই পদযাত্রা, শঙ্কিত পদযাত্রা। মানে একটা থাকে না যে আচ্ছা ঠিক আছে আমি থিয়েটার করতেছি, যারা দেখছে তারা দেখছে, কিন্তু নাটকের বেলায় কি হয় যে আচ্ছা ঠিক আছে, আমি চিনি না, সেই মানুষটা হয়তো দেখলো, নাটকটা দেখলো এবং দেখে হলো যে কোনোদিন দেখলো, আমাকে বললো যে তুমি এটাতে কাজ করছো না, বা এই ধরনের কিছু। প্রথম নাটকে কি এই ধরনের কোনো রেসপন্স এসেছিল? প্রথম নাটকে এই ধরনের রেসপন্স আসেনি। প্রথম নাটকে যেটা করেছি যে আমাদের ওই শহীদুল আলম সাচ্চু, উনি শঙ্কিত পদযাত্রা নাটকে অভিনয় করেছিলেন। তো ওনাকে ক্ষমাহরণ ছিলেন সেটার প্রডিউসার, ওনাকে বলেছিল যে স্কুলে, গ্রামের একটি স্কুলে কিছু বাচ্চা লাগবে, ছোট ছোট বাচ্চা লাগবে আর কি, 6-7 পরে এরকম। তা সাচ্চু আমাদের বলছিলেন যে কালকে তোমাদের শুটিং আছে, তোমাদের যেতে হবে। তা আমরা তো খুব ভালো পোশাকটা নিয়ে আমরা গেলাম। বললো যে না, হবে না, এটা তো গ্রামের নাটক, গ্রামের ওরকমই। আমরা খুব ডিসঅ্যাপয়েন্টেড যে ধর একটা বাংলাদেশ টেলিভিশনে অভিনয় করব। তা আমাদের প্রথম দিন আমাদের শুটিংটা হয়নি। দ্বিতীয় দিন আমরা ওরকমভাবে চরিত্র অনুযায়ী পোশাক নিয়ে গিয়েছিলাম। তারপরে আমরা ওই নাটকটা করেছিলাম যে ওইখানে দেখা গেছে হয়তো 2-3 বার স্কুলে বাচ্চাদের মধ্যে। আমাদের হলো যেটা হয় যে ছোটবেলায় হলো যে প্রথমে একটা সিন থাকলো বা কিছু একটা থাকলো, হলো যে খুব হলো যে মানুষজন যেটুকু দেখাতে চায় যে সি এইটা আমি বা এটা আমি, এবং
বলো যে ভালো হয়েছে না বা না ওটা তো হয়েছে, ওরকম আমরা একটা কলোনি উৎসাহ। কেন্দ্রিক যেহেতু বেড়ে উঠেছি, মানে সবাইকে বলেছিলাম যে আমাদের নাটক ওই দিন দেখাবো, আমাদের নাটক। আর আমার ইমিডিয়েট ছোট ভাই যে সমাপ্তি মাসুক, ও ওইখানে একটা বড় চরিত্র করেছিল, তো ওর কারণে সবাই জানতো যে নাটকটা ওই দিন। আর তখন তো বিটিভি ছাড়া কোনো উপায় নেই, একটাই, সবাই দেখে নাটকটা। সাচ্চু কাকাও আছেন, সমাপ্তিও আছেন ওই নাটকে। সো ওই নাটকটা সবাই দেখতো। আর যখন আমাদের একদম এক ঝাঁক 30-35 জনকে দেখা গেছে, তারপরে পুরো কলোনির, হ্যাঁ, কালকে একদম। তরে দেখলাম বেটা নাটকের মধ্যে একটা ব্যাপার আছে না, বড় ভাইটা, হ্যাঁ, তারপরে হ্যাঁ, হ্যাঁ। এই তোমাকে দেখেছি, পাশের বাসার খালাম্মা তোমাকে দেখেছি নাটকে অভিনয় করে, এই যে হয়েছে, আবার কবে আসো, আবার কবে আসো, আমি আর তো জানি না কবে। এবং এই আমরা- জিনিসটা একটা ফানের মতো হয়েছে ওই মোমেন্টটাতে, হলো যে হ্যাঁ, মানে তখন একটা উৎসাহ। একটা চ্যানেল তো, হ্যাঁ, উৎসাহের ব্যাপারটা তো আছে। আর বিটিভির আপনি অনেক আর্টিস্ট আছে, আমি কাউকে ছোট করে বলছি না, হয়তো উনি চায়ের দোকানেই বসে অভিনয় করেছেন, বা চেয়ারম্যানের একটা বিচার সালিশে উনি পাশে বসে আছেন, হ্যাঁ চেয়ারম্যান সাহেব ঠিক বলছেন, বা চায়ের দোকানে এক কাপ চা দাও, তার ডায়লগ এইটুকি, কিন্তু মানুষজন তখন তাকে চিনতো, কারণ একটাই তো প্রচার মাধ্যম, হ্যাঁ, মানে সবাই তো চলচ্চিত্রের পর সবাই দেখছে, একটা সবাই চ্যানেল দেখছে। সবাই। সো মানে একটা এন্ট্রি পাওয়া, আর তখন ছিল অনেক কঠিন ব্যাপার, মানে চাইলেই তো হতো না। ভাই আমি শুনছি আপনি কি সাইকেলের ডানার জন্য হলো যে 8,000 টাকা সম্মানী পেয়েছেন ওই সময়? হ্যাঁ, ওই সময় আপনি 8,000 টাকা সম্মানী পেয়েছেন? 98 সালে। মানে সেটাই বলো, 98 সালে আপনি 8,000 টাকা সম্মানী পাইছেন, আর অবস্থা এখন দেখেন 8,000 টাকা হলো যে একদিন হলো যে একজন আর্টিস্টও দিতে চায় না মানুষজন, এমন একটা সময় আমরা আসছি। না, আমার প্রশ্ন সেটা না, এই প্রশ্নে আসবো আমরা, কিন্তু হলো যে এই 8,000 টাকা দিয়ে 1998 সালে মানে ওটা তো ওটা কয়েক লাখ টাকা পাওয়ার সমান ওরকম একটা। আর হ্যাঁ, মানে না আমরা 8,000 টাকা বড় কাজ, আমরা কাজ করেছিলাম অনেকদিন, যদিও তখন আসলে অনেকদিন তো কাজ করেছে, কিন্তু ওই সময়টা হঠাৎ করে একসাথে হলো যে একসাথে 8,000 অনেক টাকা, অনেক টাকা তখন। ওই টাকা পেয়ে আপনি কি ভাবছিলেন যে কি করছেন ওই টাকা দিয়ে? ওই টাকা পেয়ে প্রথম তখন যেটা করতাম আর কি, ছোটবেলা থেকে খুব দুষ্টু আর কলোনি কেন্দ্রিক বড় হওয়া, বয়েজ স্কুলে পড়া, মার হাতে এনে পুরো টাকাটা তুলে দিছিলাম। পরে আম্মার কাছ থেকে 20,000 টাকার মতো নিয়ে নিছি, তো এই আম্মার যে আনন্দ, আমার ছেলে উপার্জন করে এনে দিছে টাকা, তারপরে আম্মার কাউন্টার, আম্মা দাও না 500 টাকা, আম্মা 200 টাকা দাও, এরকম করে অনেকটা করে ওইরকম যে সালামি টাকাটা গিয়ে মানিয়ে গেছে, হ্যাঁ, সবাই হ্যাঁ, বলে বেড়াইছি, কিন্তু ওই হ্যাঁ, টাকার ডাবল হলো ডাবল নিয়ে কিন্তু, নিছি। হ্যাঁ, নিয়ে নিছি। দাও, দাও, আগে, দাও। আগে কিন্তু একদম তাই। তারপর হলো ওই টাকাটা এখনো জমা একদম আছে। তাই, এখনো জমা আছে। আর এখনো আমি জমা তো আছে। আরো 2,000 টাকা বাকি আছে, আরো 2,000 টাকা 2,000 টাকা পাই, এই জিনিস তো আছে। ওই সময়টা ওইটা একটা ব্যাপার ছিল যে, আর তখন আমরা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান, তারা এসে কি করব টাকা, ওটা তো হিউজ অ্যামাউন্ট অফ মানি, বাড়িতেই দেওয়া উচিত, মানে বাড়িতেই দিয়েছি যে আচ্ছা নাও, তোমরা নাও, কি করবা এটা তোমরা জানো। এই যে অনেকে বলে না, প্রথমেই দিয়ে আমি এইটা কিনে মাকে দিয়েছি, বাবাকে দিয়েছি, আমার ক্ষেত্রে কিন্তু ওরকম হয়নি। পুরো টাকাটা এনে আম্মায় নাও তো টাকা, কিছু ভালো ভালো খিচুড়ি মাংস টাংস রান্ধো খাই, আর বাকিটা তুমি কেমনে কি করবা তুমি করো। পরে আম্মার কাছ থেকে তার এই 3-4 ধারণা নিয়ে তো নিছি। এখন অনেক, ওই সময়টা তো বেশিরভাগই আমরা মানে এরকম এটাই ছিল ছিল যে যে একটা- আচ্ছা টাকা পয়সা তো অনেক ঝামেলার ব্যাপার, এটাও একটা ব্যাপার হ্যাঁ, ছিল যে হ্যাঁ। ঝামেলার ব্যাপার। আমি কি করব, কেমনে আমি কি ম্যানেজ করব? করব। আবার যদি জিজ্ঞেস করার আরেকটা ব্যাপার আছে, আমি টাকা কামাই করছি আমি, কিন্তু ওই টাকা আসলে আমি খরচ করতে পারবো কিনা, ওইটার পারমিশনের ব্যাপারও কিন্তু ছিল, যে পারমিশনের আমি ব্যাপার ছিল। চাইলেই এবং হলো না, টাকা আমি খরচ করতে পারবো হয়তো, কিন্তু আগে এটা আমি আমি আমার কাছে ক্লিয়ার না ব্যাপারটা, আমি না। টাকাটা দিলাম, তারপর আমি খরচ তারপরে আমি করবো, খরচ আগে আমি করবো, দেবো, হ্যাঁ, তারপর আমি খরচ করবো। খরচ করবো। এই নাও দিলাম টাকা, এইটা। কিন্তু এইবার হলো আমাকে টাকা দাও, এবার টাকা দাও, হ্যাঁ। এবার গিয়ে আমি এবার হলাম দাও। যে বেলুন কিনবো, এই যে এটা কিনবো, ওটা 200, কিনবো। 100, 300 নিতে 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 কিন্তু 20,000 টাকার উপরে নিয়ে নিছি। কিন্তু এখনো 2,000 টাকা আরো পাবো, পাবো। সেটা রয়ে গেছে। সাজুদা, আপনি হলেন যে মঞ্চে কাজ করলেন, টিভিতে কাজ করলেন, চলচ্চিত্রে কাজ করলেন, এখন তো ওটিটির জোয়ার তো অনেক দূর আগাইছে, সেখানেও কাজ করেছেন। কিন্তু এক একটা প্ল্যাটফর্মে বা একটা মাধ্যমে কাজ করার এক একটা চ্যালেঞ্জ থাকে। তো এই মানে 4টা জায়গায় আপনার মানে কোন জায়গাটায় সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে, যে এইখানে কাজ করা অভিনয় শিল্পী হিসাবে একটু চ্যালেঞ্জিং? ডেফিনেটলি মঞ্চ, প্রথমত মঞ্চে চ্যালেঞ্জিং, কারণ আমি যখন শোটা শুরু হচ্ছে বা অভিনয়টা করছি, তখন ওখানে থামানোর কোনো স্কোপ নাই, পুরোটা একবারে করে যেতে হচ্ছে। আর আমার ভুল করলে ওটাকে আমার রিকভারি করতে হচ্ছে, আমার কাট করতে পারছি না, আমি কাট করে যে আবার শুরু করব, রিস্টার্ট করব, ওইটার কোনো অপশন নাই। আর প্রতিটা সন্ধ্যা মঞ্চে, প্রতিটা সন্ধ্যা নতুন, প্রতিটা সন্ধ্যায় কিন্তু নতুন। আমি প্রথমবারের মতো দেখা গেলো শো করছি, আমি 500 নম্বর শো, কিন্তু আমি দর্শকের সামনে দাঁড়াচ্ছি কিন্তু ওই প্রথম, অ্যাজ ইফ আমাকে অভিনয়টা তো প্রেজেন্ট করতে হচ্ছে ওরকম। এরপরে বলবো আমি চলচ্চিত্র, চলচ্চিত্রে আমি মনে করেন যে অনেক ভালো অভিনয় করতে পারতাম বা অনেক ভালো টেক দিতে পারতাম, কিন্তু ডিরেক্টরের মনে হয়েছে যে না, আমার এই টেকটাই দরকার, বা উনি 10টা টেক নিয়েছেন, আমি যেটা সবচেয়ে ভালো অভিনয় করেছি বলে আমার মনে হচ্ছে, কিন্তু উনি লাগালেন ওই টেকটা লাগালেন না, উনার কাছে যেটা ভালো মনে হচ্ছে সেই টেকটা লাগালেন। আর রিস্কি যেই কারণে, যে একটা চলচ্চিত্র থেকে যাচ্ছে, থেকে স্থায়িত্ব তত অনেক বেশি। এটা যখন 20 বছর পর বা 30 বছর পর আমার পরের জেনারেশন দেখবে বা অন্য কেউ দেখবে, বলবে কি পচা অভিনয় করেছে, আগের ইসের সাথে মিল নেই, বা
এরকম হতেই পারে। আর টেলিভিশন হচ্ছে গিয়ে টেলিভিশনের কথা, টেলিভিশন হচ্ছে ইরেজ মিডিয়াম, ড্রয়িং রুম মিডিয়াম, দেখলাম ভুলে গেলাম, ততটা ব্যাপার না। আর ওটিটির ক্ষেত্রে আমি বলবো যে ওটিটিটা হচ্ছে একদম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, আপনি সাবস্ক্রাইব করে তারপর দেখতে হচ্ছে। আপনার যদি এখন একজন নরওয়েজিয়ান বন্ধু থাকে, বা আপনার মনে করেন ফ্রান্স থেকে আপনার একজন বন্ধু দেখছে, ফরেনার বন্ধুই দেখছে, সেও কিন্তু চাইলে আপনার কাজটা দেখতে পারছে। হ্যাঁ। মানে ওটিটিতে আপনার ইন্টারন্যাশনাল জায়গাটা অ্যাচিভ করবার একটা বড় সুযোগ আছে। আমাদের এখানে এখন অনেক ভালো ভালো ডিরেক্টররা আছেন, মানে ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছেন তারা আছেন, এবং আমাদের ওয়ার্ল্ড ক্লাস কাজ হচ্ছে, লিটারালি ওয়ার্ল্ড ক্লাস কাজ হচ্ছে। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমাদের মেকার যারা আছেন বা অ্যাক্টর যারা আছেন তাদের এই ব্যাপারটা একটু মাথায় রাখবার দরকার আছে, যে ইন্টারন্যাশনাল জায়গা, মার্কেট ভ্যালু ক্রিয়েট করা আমাদের এরকম ছোট্ট দেশ থেকে, ওই জায়গায় আমি ইন্টারন্যাশনাল জায়গাটা মাথায় রেখে যেন আমরা কাজটা করতে আগে পারি। আরো বা কাজ করি। আমাদের কাজগুলো যেটা হয় যে দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় আমরা সাবটাইটেল করতে পারি না, ম্যাক্সিমাম জায়গায় এটা, হ্যাঁ সাবটাইটেল করতে পারি না। কিন্তু পাশের দেশের কথাই যদি বলেন, আমি ভারত অনেক বড় দেশ, বা ওদের মার্কেট বড়, সারা ওয়ার্ল্ড পৃথিবীতেই ওদের মার্কেট, ওরা কিন্তু দেখবেন যে আপনি নেটফ্লিক্স বা ইসে দেখেন ওদেরই 5-6টা ল্যাঙ্গুয়েজে ডাবিং করা, তো ওইটা বাদ দেন ধরেন সাবটাইটেল করা। ওড়িশা বা আসামিজ যে ইন্ডাস্ট্রি তো ছোট, ওটা হ্যাঁ, মানে হ্যাঁ। ওই হিসেবে তো ছোট, বাট ওদেরও কিন্তু একটা ওদেরও verse কিন্তু জায়গা আছে। এক্স্যাক্টলি, ওরা হলো সাবটাইটেল, ওরা অনেকগুলো ভাষায় হলো যে ওরা রূপান্তর করে, মানে ইয়ে করে, আমার তারপরে মনে হয় ছড়ায়। যেহেতু আমাদের এখন অপশনস আছে, বা চায়নার কথা যদি বলি, চায়না কিন্তু হিউজ মার্কেট, বিরাট মার্কেট চায়না। চাইনিজের ল্যাঙ্গুয়েজে আমরা যদি ডাব করে ওই অপশনটা রাখি, ক্রিয়েটটা করি, মার্কেটিংটা ওভাবে করি, তাহলে কিন্তু বিশ্ববাজারে আমাদের এখানে যারা মেকাররা এখন ভালো কাজ করছেন, অভিনেতারা তো অবশ্যই। একটা সময় পুরো ছিল বাংলাদেশের সিঙ্গেল নাটক আমাদের পাশের দেশ ভারতে ভয়ানক জনপ্রিয় ছিল, মানে ভয়ানক মানে হলো যে ভয়ানক শব্দটা ব্যবহার এই কারণে করলাম, এটা নিজের দেশের না হয়েও মানে শুধুমাত্র যে বাংলা ভাষাভাষীর কাছেই পরিচিত বা জনপ্রিয় ছিল তা না, হিন্দি ভাষাভাষীর কাছে হ্যাঁ, তাদের কাছেও ছিল। জনপ্রিয় ছিল। কিন্তু আমরা ওই মার্কেটটা মানে কোথায় আরো এক্সপ্যান্ড করব তা না করে আমরা ওই মার্কেটটা কিন্তু হারিয়ে ফেলেছি। এটার পলিটিক্যাল অন্য বাদেও এখন কি আমরা করছি না, আমাদের প্রত্যেকটা নাটক তো ইউটিউবে যাচ্ছে, প্রত্যেকটা নাটক কিন্তু থেকে যাচ্ছে, স্থায়িত্ব ওখানেও কিন্তু একটা ওখানেও লম্বা থাকছে, সময়ের জন্য হ্যাঁ, থাকছে। হ্যাঁ। আগের মতো টিভিতে দেখলাম মানে অবশ্যই, শেষ, না। এরকম না। টিভি আর্কাইভ ছাড়াও আমাদের এখন ভিউর দৌড় সবকিছু আমাদের ইউটিউবে গিয়ে থেমেছে বা ওখানে আছে। তো সেই জায়গা থেকে আমরা ওটা মানে ওটা আসলে বড় না করে মার্কেটটা আমরা আরো হলাম যে ওই কমিয়ে দিয়েছে। আমাদের এই সাবটাইটেলের কথাটা আমার মাথায় আসলো আর কি, এই সাবটাইটেল শুধুমাত্র ভাষার দিয়ে যদি আমরা যদি কমিউনিকেশন সাবটাইটেল অ্যাজ ওয়েল অ্যাজ ডাবিংও যদি আপনি করতে পারেন, ডাবিংটা হয়তো একটু কস্ট বেশি, কিন্তু সাবটাইটেলের তো অত কষ্ট না। এক্স্যাক্টলি। আমরা চাইলেই afford আচ্ছা করতে পারি। আমি বলি চাইনিজ এমন অনেক ড্রামা আছে, আমি প্রচন্ড পরিমাণে কে ড্রামা সি ড্রামা দেখি, হ্যাঁ, এমন এই যে অনেক, কোরিয়ান মুভি, হ্যাঁ। এমন অনেক আছে, ওরা কিন্তু সবগুলার হলো যে ইয়ে হয় না, ডাবিং হয় না, না। কিন্তু সবগুলা হলো সাবটাইটেল সাবটাইটেল থাকে। থাকবেই। এবং আমি প্রত্যেকটা নাটক এত ভালোবাসতেছি, এত পছন্দ করতেছি, আমি তো ওদের ভাষা শুনেই পছন্দ করতেছি, কিন্তু সাবটাইটেল আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ। চাইনিজের ব্যাপারটা আলাদা, আমি ম্যান্ডারিন আই স্পিক মানে ম্যান্ডারিন আন্ডারস্ট্যান্ড ম্যান্ডারিন, তো এই জন্য হলো আলাদা। কিন্তু কোরিয়ানটা আমি তো হলাম যে দেখতে পাচ্ছি সাবটাইটেল কি আমার লেখা বাসায় আছে। আমার বউ পুরো কোরিয়ান ইসের সিরিয়ালের ওর নেশা। আমি জানি তুমি নেশাগ্রস্ত কেন, তুমি দেখলে কিছু না, তুমি যে সারাদিন নেটফ্লিক্স ওইটা নেশা। হ্যাঁ, ওটা নেশা না, কিন্তু আমারটাই নেশা। মানে এই টাইপের ব্যাপারগুলো আমার কাছে মনে হয় যে এখন আমাদের মেকারদের বা প্রোডিউসার যারা আছেন তাদের এটা আসলে বিজনেস পার্সপেক্টিভ থেকে ভাবতে হবে মনে হয়। পলিসিটাও মেক করা উচিত, বসে একটা পলিসি মেক করে যে না তুমি যদি করো তাহলে এটা হয়তো এরকম হতে পারে যে বড় হাউস যারা আছেন তারাই বলে দেবে যে তুমি এটা করো, এটার সাথে বাজেটের সাথে তুমি এই ব্যাপারটাও মাথায় রাখো, এটাও মাথায় রাখো, এটাও মাথায় না, আমি সেটাই বললাম, এটা আসলে মেকারদের মাথায় রাখতে হবে, কিন্তু প্রপোজালটা ওনাদের দিলেও এটা দিন শেষে হলো যে যারা আসলে ইনভেস্ট করছে, লগ্নি করছে, তাদের এটাও মাথায় রাখতে হবে। ওদের এটা কেন করতে হবে, ওদেরই তো লাভ এতে। যত বড় মার্কেট, যত বেশি আপনার গ্রাহক, তত বেশি তো আপনার হলো যে লগ্নিটা উঠবে। আমরা বলি যে আমরা লগ্নি করে উঠে না, তো আপনাকে তো মার্কেটটা এক্সপ্যান্ড করতে হবে। আমাদের যেমন দেখেন একটা সিনেমার কথা যদি বলি, আমি অনেক সিনেমার লোকজন অনেকে আমার উপর রাগ হতে পারে, আমরা একটা ছবি তৈরি করছি, সিনেমা তৈরি করছি, 4 কোটি 5 কোটি টাকা খরচ হচ্ছে, আমরা পাবলিসিটি জন্য কত টাকা আমরা ব্যবস্থা রাখছি বলেন? নাই। কিন্তু মানে ব্যবস্থা তো নাই। পাবলিসিটির একটাই মাধ্যম আমি বেশিরভাগ সময় দেখেছি, সেটা হলো যে একটা প্রেস কনফারেন্স করব, এনে হলো যে জানাবো, নিউজ হবে, কিন্তু এই শতাব্দীতে মানে এই সময়ে এসে 2026-এ এসে পাবলিসিটি শুধুমাত্র প্রেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফর্মাল ওয়ে অফ মানে মিডিয়াম, একটা ফর্মাল মিডিয়াম, কিন্তু এর বাইরে
যে আমরা যে কয়জন মানে প্রেসের বাইরেও যে আরো লোকজন অনেক মাধ্যম আছে, কতভাবে জানানো যেতে পারে, এবং পাবলিসিটি এজেন্সি যে আছে সারা পৃথিবীতে, আমাদের এখানে কিন্তু ওইভাবে গড়ে ওঠে নাই। আমাদের কোনো পিআর এজেন্সি নাই হ্যাঁ, তেমন হ্যাঁ, একটা। নাই। আমরা পিআর বলতেই বুঝি আছে যে কোনো একজন মানুষ যে মিডিয়ার সাথে কাজ করছে বা আছে, তাকে একটা নির্ধারিত অ্যামাউন্ট দিয়ে বলবো যে এই নিউজগুলো করানোর জন্য অথবা এই জায়গায়। না, কিন্তু এর এটা না, বাইরে গিয়ে এর বাইরে অনেক ধরনের আইডিয়া পডকাস্ট আছে, থেকে হ্যাঁ, অনেক অনেক পেজ, কিছু আছে। এবং আমি দেখি ভারতের একটা কাজ হইলে এটা ছোট দেখা যায় ইনস্টাগ্রামে একটা ছোট পেজ থেকে হ্যাঁ। ওদের পিআর এভাবে কাজ করে, একটা ছোট পেজ কিন্তু পৌঁছাইছে প্রায় 4-5 মিলিয়ন 10 মিলিয়ন হ্যাঁ, মানুষজনের হ্যাঁ, কাছে। আর আমরা এখন শুধু ফেসবুক নির্ভর হয়ে গেছি, পোস্ট দিচ্ছি, পোস্টারটা শেয়ার করছি, দ্যাটস ইট। ওই ছোট ক্লিপটুকু এইভাবে, দেখে হ্যাঁ, আমি হ্যাঁ। আমি নিজে কত শয়ে শয়ে নাটক বা কিছু মানে ওয়েব সিরিজ যে দেখছি, যে আচ্ছা অ্যাক্টিংটা তো ভালো হয়েছে বা ওয়াও ইন্টারেস্টিং, তো যাই গিয়ে নেটফ্লিক্সে সার্চ দিলাম বা হ্যাঁ। ইয়েতে সার্চ দিলাম। আমি আজকে রংবাজ নামে একটা এই সিরিয়াল দেখা শুরু করেছি, বেসড অন এ ট্রু স্টোরি, এবং এটা কিন্তু আমি ক্লিপ দেখে আচ্ছা কিরে এটা কি প্রাইম অ্যামাজনে এরকম, আচ্ছা দেখি তো ঘটনাটা কি। আর আপনি যেহেতু ইন্ডিয়ার কথাই বললেন, ইন্ডিয়া আরেকটা দেখেন যে পাবলিসিটি, একটা মুভি হলো কথার কথা, আমি বজরঙ্গি ভাইজান দেখেছি আমরা, সুপার হিট মুভি। বজরঙ্গি ভাইজান নিয়ে দেখবেন যে আপনি সব চ্যানেলে, ওদের সব চ্যানেলে কিন্তু ইন্টারভিউজ, তারপরে টক শো, এইটা ওইটা, কপিল শর্মার শোতে ওরা কিন্তু আসতেছে বজরঙ্গি। আর আমাদের এখানে দেখবেন যে আপনি যেই চ্যানেলটা বা যে প্ল্যাটফর্মটার সাথে আপনি কথা বলেছেন, তারা ছাড়া কেউ প্রমোশনাল করছে না, কেউ করছে না। আরেকটা ব্যাপার আছে আমাদের হলো যে এগুলোর বাইরে গিয়া অনেক ওটাও দেখছি, অনেক শো এর মধ্যে গিয়া অন্য শো এর হলো যে এইটার হলো যে যায় কথা হয় এটা হ্যাঁ, নিয়ে, হ্যাঁ, কথা। বা ওরা এত ইউনিক কিছু একটা করে স্ট্যান্ড বা অন্য আর্টিস্টরাও শোতে বলছে যে আমি এটা দেখার জন্য বসে রয়েছে, তাদের জিজ্ঞেস করা হচ্ছে আচ্ছা আপনি এরকম আমার পরের কাজটা যে আসতেছে ওটা নিয়ে কিছু বলেন, আমি তার জন্য বসে রয়েছি, ওর লুকটা ভালো লেগেছে। তা আমাদের এখানে এই পলিসিগুলোই নেই। আমি যে একটু আগে বলছিলাম যে পলিসি খুব ইম্পর্টেন্ট, আমি কি করব, কি করবে ইন্ডাস্ট্রি, কি করতে চায়, এই জিনিসটা খুব এখন একদম জরুরি। একটার সাথে একটা তো খুবই ওতপ্রোতভাবে জরুরি। কারণ এটা যে শুধুমাত্র হলো যে এই কাজটা এত কষ্ট করে একটা কাজ করার পরে যদি সেটা আসলে মানুষ কাছে না পৌঁছায়, কেউ আছে দেখতে চাচ্ছে না, সেটা অন্য জিনিস। কিন্তু আমি হয়তো জানলামই না এই কাজটা একটা হয়ে গেছে মার্কেটে ভালো একটা কাজ। এই যে আমি যদি এখন বলি মাস্তুল নামে একটা সিনেমা রিলিজ হয়েছে, আমরা কয়টা লোক জানি মাস্তুলের কথা? যদিও এটা আমরা যেটা বলি যে মূলধারার ছবি না, তাতে কি সিনেমা মানেই তো ইনভেস্টমেন্ট। এই যে আমার এই কথা মনে হলে আমার হালদার কথা মনে পড়ে, তকির ভাইয়ের প্রথমে হালদা। উফ কি সিনেমা, মানে কি সিনেমা! সেই হালদা হলো যে প্রথম যখন মুক্তি পাইলো কেউ মানুষ জানলোই না, মানুষ হলো যে দেখলোই না, মানে প্রথম দিকের কথা বলছি। পরবর্তীতে যখন হালদা হলো যে মানুষ একটু পরে গিয়ে হলো যে দেখলো, এবং হালদার কি জয় জয়কার, কি দুর্দান্ত অভিনয়, কি দুর্দান্ত কাজ, সবাই আমরা মিলে জয় জয়কার করলাম। কিন্তু এই যে প্রথমে আমরা পেলাম না, জানতেই পারলো না, 3-4 দিন পর হল থেকে নামিয়ে দেয়া হয়। হ্যাঁ এক্স্যাক্টলি। এই জিনিসটা আমি যে বললাম না, কমিউনিকেশন প্রবলেমটা যে দর্শক এবং হলো যে যারা বানাচ্ছে, নির্মাতা হোক বা প্রযোজনা সংস্থা হোক, সে যেই হোক না কেন, এই এন্ডে এই জিনিস ওই যে আমি বলতেছি না, মিসকমিউনিকেশন আর পলিসি নাই তো। আমরা এই পলিসির কারণে আমি ভাই বলেন না, আমি পলিসির চিপায় পরে আটকে গেছি, আমি ছবিটা চলছে না, হল থেকে নামিয়ে ফেলছি। কিন্তু আবার দেখবেন যে আপনারা যে ছবিগুলো হল থেকে নামিয়ে ফেলে কোথাও না কোথাও বিশ্ববাজারে যে তারা কিন্তু অনেক অ্যাওয়ার্ড টেওয়ার্ড নিয়ে আসতেছে। এখন সিনেমা মানেই কমার্স, টাকা তো ইনভেস্ট করা হচ্ছেই। টাকা কেউ কিছু বুঝলো না, আমরা কিছু বুঝলাম না, বাইরের মানুষ তো বুঝলো। বা বাইরে একটা জিনিস খুব অ্যাপ্রিসিয়েটেড হবার পর আমার দেশে আসার পর সব তখন নিউজ করতেছি, পত্রপত্রিকায় ডেকে নিয়ে যে টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউ করছি। আগে কোথায় ছিল তোমরা? আমার দেশেও তো বুদ্ধা মানুষজন আছে, তাদের এনে বসাও, তাদের দেখাও। এই হাতটা বোধহয় বা এই কালচারটা শুরু বোধহয় হলো যে নির্মাতা বা হলো যে মানে এই এন্ড থেকেই করা লাগবে। কারণ দর্শকের কাছে তো অপশন অনেক, আপনার কাজটা তো পৌঁছাইতে হবে দর্শকের কাছে। সেটা যেমন, আর এখন আমি একটা কথা বলি, একজন নির্মাতার মাথায় কি পরিমাণ প্রেশার থাকে। আপনি নিজে কাজ করছেন, হ্যাঁ আমি তো জানি, আমি সেটার কথা বলি। আমি নির্মাতা পৌঁছাইতে হবে মানে কি, মানে আমি কিন্তু প্রযোজনা সংস্থার কথা বলছি, আমি প্রযোজনা সংস্থার কথা বলছি। নির্মাতার কথা কেন বলতেছি শতাব্দীদা, এটা তো তার অনেকটা থাকে না, একটা নির্মাতার ব্রেন চাইল্ডের মতো, ব্রেন চাইল্ড তার কাছে। তো সে আমাদের স্পেসিফিকলি দেশের বাইরের নির্মাতা তবু হলো ওদের একটা ডিভিশনের হেড থাকে এক একটা জিনিসের। আমাদের এখানে আমাদের নির্মাতারা ইপির কাজও করে, একজন ইপি হয়তো থাকলো, ইপির কাজও করে, ওরা লাইন ম্যানেজ, ওদের টাকা পয়সা হিসাব থেকে শুরু করে সব ওনাদেরই রাখতে হয়। এবং তারা কথা বলছে, কিছু জায়গায় আর্টিস্ট কোঅর্ডিনেশন করতেছে, সিনিয়র আর্টিস্টদের উনি ফোন করছে। এটা তো নির্মাতা করার কথা না স্বাভাবিকভাবে, কিন্তু আমাদের এখানে আসলে নির্মাতাদের আসলে যে জ্যাক অফ অল ট্রেড হইতে হয় এবং মাস্টার অফ নান, সামটাইমস হলো মাস্টার অফ এভরিথিংও তাদেরকেই হতে হয়। তো আই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যাজ ওয়েল। কিন্তু এই প্ল্যানটা
তার কেন করতে হবে, তার হয়তো ইমপ্লিমেন্টটা করবে প্রযোজনা সংস্থা, তাকে পুশ করতে হবে যে তার এই ব্রেন চাইল্ডটা মানে একটা সন্তান বা এনিথিং মানুষ যাতে দেখে, মানুষ যাতে জানে, মানুষ তারপরে আলোচনা করুক, সমালোচনা করুক, কিন্তু তাদেরকে তো, দর্শককে তো সেই সুযোগটাও দেওয়া লাগবে যে এটা কেমন হয়েছে। আমি দর্শক দেখলোই না, দর্শক জানলামই না, হ্যাঁ আমি এটা আমার কিভাবে পর্যন্ত তো পৌঁছায় না। যাই হোক, আমরা পলিসি নিয়ে তো আরো অনেক কথা হবে। আমার হলো যে একটা জিনিস শেখার আছে আপনার কাছ থেকে। আপনি একবার হলো যে একটা ইন্টারভিউতে বলছিলেন যে আমি যখন পর্দায় থাকি, আমি যে চরিত্রেই থাকি না কেন, আমি শতাব্দী ওয়াদুদই থাকি, ঠিক আছে? তো আমি ভাবতেছিলাম যে শতাব্দীতে আসলে এই শতাব্দী ওয়াদুদ আর হলো যে ওই মেজর ক্যারেক্টার অথবা এই খুনি ক্যারেক্টারের মাঝখানে সীমারেখাটা কিভাবে টানে, আসলে থাকে না যেটাকে 3 লাইনটা কিভাবে হলো যে আলাদা করে। আচ্ছা, এটা হয়েছে আমার থিয়েটার চর্চার কারণে আমি এই জিনিসটা করার চেষ্টা করি বা পারি। কারণ আমার তো এই 2 হাত, 2 চোখ, 2 কান, 1 নাক, 1 মুখ, মাথা, আমার শরীর তো এটা। কিন্তু আমি নিজেকে ফিল করার চেষ্টা করি যে আমি আসলে আমি না। আমি তো আমি, আবার আমি না। আমার মস্তিষ্কে অন্য ক্রিয়া করে, ওই চরিত্রটা ক্রিয়া করে। এখন বডি মাইন্ড সব কিছু আমার মাথায় যখন ওই চরিত্রটা ক্রিয়া করবে, আমি একজন কসাই, আমি মাংস কাটছি, তখন তো আমার এই শরীর নিয়েই মাংস কাটতে হবে। আমি তো শতাব্দী ওখানে নিজেকে প্রেজেন্ট করছি, কিন্তু কসাই চরিত্র রূপে। তখন আমার ওই বসা, আমার মুভমেন্টগুলো, তখন আমার অবজারভেশনের জায়গা থেকে আমি যতটুকু পারবো, আমি চাইলেই তো একজন গ্ল্যাডিয়েটারের মতো সোর্ড উঁচু করে আমি সোর্ড ফাইট করতে পারবো না। আমার তো আমার মতো করেই অ্যাডাপ্ট করে নিতে হবে। তো ওই অ্যাডাপ্টেশনটা মনে হয় খুব জরুরি অ্যাজ এন অ্যাক্টর। প্রতিটা অ্যাক্টরের অ্যাডাপ্ট, আমি চরিত্রটাকে কিভাবে আমার মধ্যে ধারণ করছি। আচ্ছা, আপনি ধরেন পুলিশ অফিসার, কসাই, মানে আমার মনে হয় যে বাংলাদেশের এমন কোনো ইউনিক ক্যারেক্টার নাই যে আপনি, বা রেগুলার ক্যারেক্টার নাই যে আপনি করেন না, না। রেগুলার ক্যারেক্টার করা হচ্ছে না, ওই তো বললাম রেগুলার ক্যারেক্টার মানে থাকে না, যাচ্ছে ঠিক আছে দ্য গাই নেক্সট ডোর, এক ধরনের খুবই আরামদায়ক চরিত্র দেখে মনে হয় যাচ্ছে দেখছি, কিন্তু আবার হলো যে দেখা যাচ্ছে হঠাৎ করে আপনি কসাই, হঠাৎ করে আরেক চরিত্র হলো আপনি হলো যে দুর্ধর্ষ পুলিশ অফিসার। এই এতগুলো মানে এই ধরনের চরিত্র বা ভার্সেটাইল অ্যাক্টরদের যে জিনিসটা হয়, তাদের মাঝে মধ্যে এমন অনেক শুনেছি বলে যে আমার এই চরিত্র করতে গিয়ে খুব অপরিচিত লেগেছে, মানে আমার নিজেকে, যে এটা আমি পেরেছি, বা হলো যে এটা বোধহয় প্রথমে মনে হয়েছিল যে এটা আমি ধরতে পারবো না বা টাফ হবে, তো তারপর করার পরে আমার মনে হচ্ছে না, এটা আসলে আমি ঠিকঠাক মতোই করেছি, আমার অপরিচিত লাগলো। এরকম কোনো ক্যারেক্টার ছিল আপনার জীবনে? এরকম একটা ক্যারেক্টার আমার এরকম হয়েছে, যেটা হচ্ছে মাহমুদ দিদারের একটা কাজ করেছিলাম, ঘুম ঘর। আমি একটা ডোমের চরিত্র অভিনয় করেছিলাম। ডোমের চরিত্রে এরকম দেখা যায় যে একটা মর্গে, ডোম তো কাজ করে মর্গে, মর্গ থেকে ডোম একটা মেয়ের ডেড বডি আসে। ওইটা ছিল জয়া হাসান অভিনয় করেছিলেন, জয়া খুব ভালো অ্যাক্টিং করেছিলেন জয়া। ওই ডোম তখন করে কি, ডোমটা ওই যে মেয়েটার লাশটা কাটবে, কিন্তু মেয়েটা এত রূপবতী, ও লাশটা কাটতে পারছে না। একদিন দুদিন, এবং মেয়েটার লাশটা হচ্ছে এটা কি বেওয়ারিশ লাশ, ওটার জন্য কেউ ক্লেইমও করছে না। মেয়েটা কোত্থেকে আসলো, কি নদীর পানিতে আসছে, পুলিশে নিয়ে বলছে যে এটা পোস্টমর্টম করো। তা ডাক্তার আমাকে অ্যাসাইন করে দিয়ে গেছে। তা ডাক্তার এসে জিজ্ঞেস করে যে আজকে রাতে দিছে, রাতে আজকে কাটা যাবে না, কালকে সারাদিন চলে যায়। বরফ টরফ দিয়ে কি কি দিয়ে রাখে, যে ক্লোরোফর্ম দিয়ে রাখে, ক্লোরোফর্ম দিয়ে রেখে দিচ্ছে। তারপর বলে যে তুমি কাটছো না কেন? স্যার, অন্য 2টা ডেড বডি ছিল, ওই 2টার অবস্থা বেশি খারাপ ছিল দেখে ওই 2টা কাটছে, আর একদিনে তো 2-3টার বেশি কাজ করা যায় না একা ডোমদের। পরে আমি ওই মেয়েটাকে মানে প্রেমে পড়ে যাই মেয়েটার। তখন আমি ওই ডেড বডিটা নিয়ে ওখান থেকে পালাই, আমার বাসায় নিয়ে আসি। বাসায় আমার স্ত্রী থাকে, বাসায় নিয়ে আসি এবং বলি যে আমি তো এরকম। তো বাসায় আসার পর ওই লোকটা সেন্সে ফেরে যে এই কী করছে, ও তো এটা করতে পারে না, ডেড বডি নিয়ে আসে বাসায়। তো এরকম একটা চরিত্র, তখন ওই চরিত্রটা করতে গিয়ে আমার মনে হয়েছিল যে না, এটা একদম সাইকিয়াট্রিক চরিত্র, এবং সাইকোলজিক্যালি আমি মানে রিচ করতে পারছিলাম না যে কেন করছে। প্রত্যেকটা চরিত্র তো লজিক থাকবে, যে হাঁটছে কেন, পা ছিল। দিদারের গল্পগুলো একটু এরকম। তো তখন ওই চরিত্রটা করতে গিয়ে আমার মনে হয়েছিল যে না, আমি তো দিদার বারবার কনফিউজড হয়ে যায়। দিদার চরে যেয়ে করছিলাম ভাই, পদ্মার চরে, দিদার হচ্ছে না, না না দাদা ঠিকঠাক আছে। আমি না, এই জায়গাটা এরকম কেন, ওই জায়গাটা ওরকম কেন। তারপর জয়ার সাথে বসে বারবার ডিসকাস করে ওই কাজটা করতে গিয়ে বেশ একটু ঝক্কির মধ্যে পড়েছিলাম। যে একজন ডোম, ওর কাজ তো কিছু না, ডোমরা তো কাজ করার আগে ব্যাপক পানাহার করে নেয়, যেন ওর কোনো ফিল কাজ না করে, যেন কাজটা প্রপারলি করতে পারে। তা আমার তো আর পানাহার করার অপশন নাই, আমাকে তো অভিনয়টা করতে হবে। ওই করতে যেয়ে তারপরে দেখলাম যে 5-6 জন শীতকালে কাজটা করেছিলাম, ফ্লোরে 5-6 জন, ওই গোয়ালন্দের একটা থিয়েটারের 5-6 জন এসেছিল। ওরা যে কি পরিশ্রম করে ঠান্ডা ফ্লোরের মধ্যে শোয়া,
তারপর ওদের নিয়ে পানি ঢালো, পানি পরিষ্কার করো, ওটা করতে যে আমার তখন মনে হয় ঝামেলা হয়ে যাচ্ছে, আমি ডিস্টার্ব। এই চরিত্র থেকে বের হইতে মানে অনেক সময় থাকে অনেক অভিনেতাদের, এমন এমন চরিত্র করে যে এই চরিত্র থেকে বের মানে ওই চরিত্রের প্রভাব মানে বাড়ি যাওয়ার পরও অনেক দিন ধরে তারা আসলে বয়ে বেড়ায়, যে এটার চরিত্রটা তার মাথায় থেকে যায়, তার জীবনে একটা প্রভাব রেখে যায় আসলে, যে বের হতে পারতেছে না এই ক্যারেক্টার থেকে। আমার সমস্যা হয়েছিল, আমার 15-20 দিন এরকম লাগছে যে আমি ডিস্টার্ব ছিলাম, যে আমি মানে আমার মতো না, আমি যেরকম আমি আমার মতো না, আমার তোর ভালো লাগছে না, তার একটু সময় লাগছে ট্রমাটা কাটতে। এই যে এটার কথাই, যেটার কথা ঘুম ঘরের এটার কথাই আপনি বলছেন। আপনি বলছেন যে আপনার খল চরিত্র খুব পছন্দ, মানে ভিলেন ক্যারেক্টার যেটাকে বলে। আমাদের দেশে হয় কি, দর্শকরা মাঝে মধ্যে ভাবেন যে আমরা বলি যে রিনা আপা হলো যে খল চরিত্রে অভিনয় করছে, কিন্তু কথায় বাইরে দেখলে রিনা আপা আছে, এও তো রিনা খান, মানে খারাপ একটা ইয়েটাই এরকম হয়ে গেছে, চরিত্র অভিনয়টা এরকম হয়ে গেছে। আপনার বেলা এমন কখন হয়েছে যে মানুষজন বলছে যে আপনি তো মানুষ আপনারই খারাপ ভাবছে, মানে ওই ক্যারেক্টারটা? হ্যাঁ, ক্যারেক্টারের ক্ষেত্রে এরকম হয়েছে। সিনেমায় যেমন গেরিলা, যেটার জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, আমি শো এর পর এরকম হয়েছে, আমরা কোন হলে অভিসার না মধুমিতায় যেন, অভিসারে বোধ হয়, তা আমরা কি হল ভিজিট করতে যাই, আমরা হল ভিজিট করতে গেছি, খালি ইন্টারভেলের সময় মুভি শেষ হবে, বাচ্চু ভাই আমরা বললেন তুই গাড়িতে যেয়ে বস। কেন? গাড়িতে যেয়ে বসতে বলছি, গাড়িতে যেয়ে বস। আমি গাড়িতে যেয়ে বসলাম, বেরোবি না। বাচ্চু ভাই বলছে বেরোবি না, ছবি কিন্তু চলছে, ছবি শেষ হয়েছে, বেরোচ্ছে। পরে বাচ্চু ভাই, জয়া, তারপর আরো যারা যারা ছিল সব আসলো, আমরা গাড়িতে উঠে রওনা দিলাম। বাচ্চু কি আমি গাড়িতে বসে থাকলাম কেন? যদি তোকে মারা শুরু করতো হলের ভিতরের অবস্থা, ওটা তো আমরা তো আটকাতে পারতাম না। গেল নাম্বার 1 বসুন্ধরা সিটিতে গেরিলার শোতেই অনেকে বের হয়ে আসছেন, ডক্টর জাফর ইকবালরা ছিলেন, খুব অ্যাপ্রিসিয়েট করলেন, আরো সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে আমাকে, জয়াকে, তারপর আরো যারা ছিলেন, এটিএম শামসুজ্জামান ছিলেন, সবাইকে খুব অ্যাপ্রিসিয়েট করছে। এর মধ্যে সবাই এসে হাত মিলাচ্ছে, তো একটা লোক দেখলাম দূর থেকে এইভাবে তাকায় রয়েছেন, উনি আমার দিকে, চশমা পরা ভদ্রলোক। তা হয় না, উনি পরে কাছে এগিয়ে এসছেন, জয়াকে বললো যে খুব ভালো অভিনয় হয়েছে, এবং ন্যাচারালি আমার দিকে তাকালো, তাকে চোখ মাথা সরায় ফেলছেন। আমি বলি কি ভাই, আমার অভিনয় ভালো হয়নি, আমার সাথে কথা বলবেন না, সাথে কথা আমি না, আমি তখন বিব্রত, কি মানে আমি খুব ক্যাজুয়ালি জিজ্ঞেস করছি যে হয় না লোকজন কথা বলতেছে, আমরা সব সারাউন্ডিং, ডক্টর জাফর ইকবাল, হ্যাঁ। এবং পরে শুনলাম যে পরে বাচ্চু আমাকে বললেন যে ওর বাবা 71-এ মারা গিয়েছিলেন, ভদ্রলোকের বাবা, এবং ওনার এক ধরনের এক্সপেরিয়েন্স আছে ওই জায়গা থেকে। তারপর আরেকটা ছোট্ট কথা বলি, মাশরাফি জুনিয়র বলে একটা নাটক করেছি আমি, ওই নাটকে আমি আর নাদিয়া পাংশায় একটা শুটিংয়ে গেছি, পাংশায় একটা খুব রিমোট একটা জায়গায় গেছে শুটিংয়ে। তো পাংশায় ওটা আমি আর ওইখানে একটা মুচির ক্যারেক্টার, আমি ধুতি টুতি পরে হিন্দু সম্প্রদায়ের একজন মানুষ। ওইখানে যাওয়ার পর ওই গ্রামের একদম অজপাড়াগা ওইখানকার মহিলারা এসে বলতেছে, আমি আর নাদিয়ার শর্ট দিচ্ছি, তা বসছে, তারা এসে দেখতেছে, গ্রামের মহিলারা মাথায় দিয়ে এই যে ঘুমটা টানা থাকে না, বউটার সাথে একটু ভালো ব্যবহার করতে পারেন না? কি কারে বলে কি? নাদিয়া বলে তো শতাব্দীটা তোমাকে বলতেছে। আমি তো চিনি না, এটা কারা? আমি কি সে বউটার সঙ্গে একটু ভালো ব্যবহার করতে পারেন না? এরম করলে হয় সব সময়? আমি কি তোমার নাটক দেখছে, মাশরাফি জুনিয়রের কথা বলছে, নাদিয়া বলছে, আমি না হঠাৎ করে বুঝতে পারছি না বউটার সাথে ভালো ব্যবহার, আমি বউটা আচ্ছা হ্যাঁ। আর আমার না মাথায় নেই যে অজপাড়া গায়ে ওরা টেলিভিশন দেখে কেমনে, কারণ ইলেকট্রিসিটি তো নাই ঠিকঠাক মতো, মানে ওরা তো দেখে ইউটিউবে। হ্যাঁ, বউটার সাথে একটু ভালো ব্যবহার করতে পারেন না, তো ওইখানে আমি খুব মানে আমি রাগী লোকের অভিনয়, বউয়ের সাথে সবসময় পরিবারের সবাই তটস্থ থাকে আমার ভয়, তো ওরকম এই এক্সপেরিয়েন্স গুলা তো আসলে আমার হঠাৎ আসলে এমন গরম ছিল, আমার না পাগল হয়ে যাওয়ার দশা গরমে, আর আমি খুব ঘাম হয় আমার, শরীর থেকে পানি বেরোচ্ছে, গ্লুকোজ খাচ্ছি, এর মধ্যে বসছি একটা গাছের নিচে, যে মানুষজন আছে আর কি শুটিং দেখতে আসে, বউটার সাথে একটু ভালো ব্যবহার করতে পারবো কি মানে। পরে শুনি আমি, আচ্ছা আপনারা দেখেন, আপনি সাদিক খান না, চরিত্রের নামও মনে রাখছেন, সাদিক খান নাম, হ্যাঁ আপনারা দেখেন, কই দেখেন আপনাদের তো কারেন্টই নেই, আমরা ইউটিউবের মধ্যে দেখি, আমাকে দুটো বাড়িতে কারেন্ট আছে এই জায়গায়। আমি তারপর দিয়ে তাদের সাথে কথা টথা বললাম, তা হঠাৎ করে বলছে, তো আমি না বুঝতে পারতেছি না কি বল, আমি আমার বউয়ের সাথে কি করলাম, ভালো ব্যবহার করা, ওটার সাথে একটু ভালো ব্যবহার করতে পারেন না? এটা একটা ক্লিপ পাইলে মানে ভাবি ব্যবহার করতে, আপনারা এইটার একটা ক্লিপ পাইলে ভাবি কিছু হইলে ভাবিটা ছেড়ে দিত, কানের কাছে বউয়ের সাথে একটু ভালো ব্যবহার করতে পারেন না?
এটা এটা আসলে প্রাপ্তি, এটা দর্শকের কাছ থেকে অভিনেতা হিসেবে প্রাপ্তি, এটা ভালো লাগে খুব ভালো লাগে। শতবিজা এত শত ক্যারেক্টার, এর মাঝখানে মানে সব চরিত্রই তো সারা জীবন রয়ে যাবে, থাকে না নিজের একদম পার্সোনাল ফেভারিট, যে এই ক্যারেক্টারটা আমি সারা জীবন যদি একটা অপশন দেওয়া হতো আমাকে, আমি শুধু এই চরিত্রটাকে আসলে লোকের জন্য রেখে যেতাম, দেখার জন্য সবার, যে শতাব্দী ওয়াদুদ কি ছিল অভিনয় শিল্পীর এরকম মার্ক বলে হিসেবে। মঞ্চে আমার একটা চরিত্র আছে, সার্কাস সার্কাস নাটকে আয়নাল মাস্টার বলে একটা চরিত্র আছে, যে সার্কাসের রিং মাস্টার। এই লোকটা সবার সাথে সবাইকে মারে বকে, আবার সবার প্রতি খুব কেয়ারিং। ওই 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 চরিত্রটা মানে সার্কাস সার্কাস নাটকে মানে এত ভালো অভিনয় আপনি করছেন, ওইখানে করেন, আপনার মনে হয়েছে যে ওটাই আপনি রেখে দিবেন? হ্যাঁ, ওইখানে আমার অভিনয় খারাপ হয় না বলে আমার বিশ্বাস। আর পুরো টিমটাকে না আমি কন্ডাক্ট করি, পুরো নাটকটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি একদম দৌড় যাই, একদম রেস্টলেস। পুরো 1.5 থেকে 1 ঘন্টা 40 মিনিটের মতো ডিউরেশন। আগে তো ব্রেক দিয়ে করতাম, এখন আর ব্রেক দিয়ে করি না, টানা 1 ঘন্টা 40 মিনিট আমার পুরো মঞ্চে দৌড়াদৌড়ি। আর চরিত্রটা এরকম যে খুব রাগী, একে মারতেছে ওকে বকতেছে, কাজের প্রতি তো সিনসিয়ারলি প্র্যাকটিস করো, এই করো, শো আছে। ওই আবার মালিক পক্ষের সাথে কথা বলছে, ওই এসে আবার বলছে যে তোর জ্বর, তুই ওষুধটা খা, এই নে 2টা কলা বেশি খা, তুই পালোয়ান, তোর খেলা দেখিতে হয় বেশি, আমি তোর লুকাই এনে 2টা কলা বেশি দিচ্ছি। ও মানে ওই মানে সব ধরনের অনেক ধরনের ডাইমেনশন আছে। আবার এই লোকটা বাড়ি থেকে চলে যায় একটা পর্যায়ে, হ্যাঁ, মানে বাড়ি ছেড়ে ও বের হয়ে যায় সেটেল করে আরেক জায়গায়, আরেক এলাকায়, তারপর ওই জায়গায় থেকে যায় সার্কাস দলটার সাথে। আমার ওই চরিত্রটা আমার খুব প্রাণের চরিত্র। তাহলে ওই চরিত্রটা আপনি রেখে যাবেন। দেখে এখন শুনেই তো লোভ হচ্ছে, এটার পরবর্তী স্ক্রিনিং এ মানে শো হলে আপনি জানেন, শো হলে আমাকে জানেন, আমি দেখতে যাব। ইউ অ্যাবসলিউটলি লাভ ইউর থিয়েটার ব্যাকগ্রাউন্ড, নো ম্যাটার হোয়াট। মানে হলো যে সবার আগে হলো যে ইউর থিয়েটার, ইউ লাভ 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 থিয়েটার, ডুইং থিয়েটার। আমার এখনো মনে আছে, আমি যখন একটা ইন্টারভিউ দেখছিলাম, আপনি সেখানে বলছিলেন যে অভিনয়ের জন্য থিয়েটার মানে মঞ্চে অভিনয়টা খুব জরুরি। এটা হলো অভিনয়ের ইঞ্জিনিয়ারিং এর মতো একটা, অভিনয় যদি একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হতো, এটা হতো যে বেজ লাইন আর কি, মানে এটা দিয়ে আসলে শুরু হাতে গড়ি থেকে, তারপর সবকিছু শেখা। 80% হলো মঞ্চেও আসলে কাভার করা একজন অভিনয় শিল্পীর জন্য হতে কি। কিন্তু ধরেন এমন কেউ অভিনেতা আছে না, বা অভিনয় শিল্পী অভিনেত্রী এমন তো আছে যারা আসলে কখনোই থিয়েটার করে নাই, তো তারা ভালো অভিনেতা অভিনেত্রী অনেকে আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে আমি জানতে চাচ্ছিলাম যদি মানে এটা কি আপনি কোনোভাবে বিশ্বাস করেন কিনা যে এটা একদম ম্যান্ডেটরি হওয়া উচিত না, অভিনয়ের ম্যান্ডেটরি ক্ষেত্রে? হওয়া উচিত আমি জানি না, কেউ কেউ এক্সেপশনাল অবশ্যই আছেন এক্সেপশনাল। আবার অ্যাজ ওয়েল অ্যাজ মঞ্চ থেকেও অনেকে গেছেন যারা গিয়ে ওখানে গুবলেট করছেন, পাচ্ছে না, হচ্ছে না, একদম দুইটাই আছে। আর ম্যান্ডেটরি তো অবশ্যই না, মঞ্চে করতে হবে। কারো কারো কমন সেন্স, সচেতনতা, সহজাত প্রবৃত্তির কারণেই খুব ভালো করেন। আমি মঞ্চের কথাটা কেন বলছি, যে আমি এখানে এসে বসার পর এই সিটে আমি কিন্তু দেখে নিয়েছি আমার ফেস লাইটটা কোন দুটো থেকে আসতেছে, আমার ব্যাকলাইট কোনটা, আমি কিন্তু বসার পর আপনাকে বলতে হয়নি, আমি কিন্তু দেখে বুঝে নিয়েছি ক্যামেরার অ্যাঙ্গেল কোনটা, কোথায় কি করতে হবে। মঞ্চে ওই কাজগুলো করতে হয়। আর আমাদের এখানে এখন সিনেমায় হতো বা ওটিটিতে এখন হচ্ছে যে কস্টিউম বলে দেয়, বা কস্টিউমের কালার গ্রেড কিরকম হবে, ক্যারেক্টারের সাথে কি টাইপের পোশাক পরা উচিত। আর মঞ্চে কাজ করলে যেটা আপনি নিজেই, আচ্ছা কি পোশাক এইটা, টেলিভিশনে আমরা কাজ করতে গেলে আচ্ছা চরিত্র কি, আমি নিজে স্ক্রিপ্টটা পড়ি, আমি বুঝলাম যে আমার চরিত্র লয়ারটা হচ্ছে করাপ্টেড লয়ার, ওকে তাহলে এই শেডের কস্টিউমে যেতে হবে। এটা কিন্তু নিজে তৈরি করা। আমি একটা চরিত্র নির্মাণ করব, আমি এই চরিত্রটা যদি একটু একটা ম্যানারিজম ক্রিয়েট করে, তাহলে কি এটা যাবে নাকি যাবে না। এই লোকটা কথা বলতে বলতে কাশে আস্তে কথা বলে, এরকমও তো চেঞ্জ হইতে পারে, বয়স কত চরিত্রের, এরকম ঠাস করে তো অনেক কিছু করা যেতে পারে। এই জিনিসগুলো তো থিয়েটার আপনাকে ধুমধাম করে শিখায় দেয়। বা এখন আমরা রিয়েলিটির কারণে কাজ করার সময় অনেক কম, আমাদের সময় অনেক কম। সো আপনার ডিরেক্টর বললো ভাই এরকম হচ্ছে না, এটা এইভাবে করেন, তো আপনি যদি তখন তাৎক্ষণিক জিনিসটা না বুঝে ডেলিভার করতে না পারি, কাজটা হ্যাম্পার হবে না। সো সেই কারণে আমার বলা যে থিয়েটার করে গেলে এই জিনিসগুলো খুব সহজ হয়ে যায়। আবার আমরা অনেকেই বলি, এখন আমি একটা মানে রেগুলার কাজ করতে গিয়ে আমাদের একজন আর্টিস্টের দিলে ও এত লোটনে কথা বলে, কেমন আছো তুমি, ভালো আছো। এখন আমরা সবাই কথা বলছি এখানে, ও কথা বলতে কেমন আছো, ভালো আছো, আমরা কথা বলছি দেখ এগুলো, এই কি অবস্থা, কেমন আছো, ভালো আছো। ওই জায়গায় বললে তখন যিনি মিউজিক করবে, মিউজিকটা যখন ফেলবে, ওর ডায়লগটা শোনা যাবে, ওর ডায়লগটা তো শোনা যাবে না, মিউজিকেরও তো একটা লেয়ার থাকবে।
এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। এই জন্যই থিয়েটার অনেক কিছু, মানে শুধু অভিনয় করলাম, এসে ডায়লগ বললাম, দাঁড়ালাম, সুন্দর পোশাক পরলাম, সুন্দর মেকআপ নিলাম, হা হা ই করলাম না, তো অনেক কিছু চিন্তা করতে হয়। আপনার উত্তর তো দর্শক শুনলো, কিন্তু আপনি এখানে বসে হলো যে 3টা ভয়েসে কথা বললেন, মানে শতাব্দী না, ইউ আর সামথিং এলস। আমার নেক্সট কোশ্চেন আমি ভাবতেছিলাম যে আমি আপনার কণ্ঠ অভিনয় বা আপনার কণ্ঠ নিয়ে যে এত ইয়ে থাকে, যে শতাব্দী ওদের চেহারা অভিনয় করে, ওর শরীর অভিনয় করে, কিন্তু সবচেয়ে বেশি যে জিনিস হলো যে ওর অভিনয় শিল্পীর দরকার বা ও যেটা করে সেটা হলো যে শতাব্দী ওদের কণ্ঠ। সেখানে যাওয়ার আগে হলো যে ঝলক হলো যে আপনি আমার এই কাউচে বসে দেখাই দিয়েছেন, আমি স্পিচলেস। ইউ আর সামথিং এলস, ইউ আর লিটারলি সামথিং না এলস। না না, এটা আমি তো রেগুলার চর্চার মধ্যে আছি দেখে এরকম হচ্ছে। মানে আর একটা জিনিস দেখবে, যে থিয়েটারের কথা বললেন না, সারা বিশ্বের বড় বড় সব অ্যাক্টররা কোনো না কোনোভাবে দেখবেন যে থিয়েটারের সাথে কানেক্টেড। দ্যাট ডাজন্ট মিন যে আমি বলছি যে থিয়েটারের সাথে কানেক্টেড হলে তুমি ওয়ার্ল্ড ক্লাস হতে পারবা। তোমার চর্চার জন্য ওই জিনিসটা আসলে লাগে। ইট ডাজ হেল্প, হ্যাঁ, মানে তো অবশ্যই গ্রেট অ্যামাউন্ট অফ অবশ্যই। হেল্প তো করে। আমি যেটা বললাম না, আমার দেশের রিয়েলিটির কারণে আমার বাজেট কম, আমার সময় কম ভাই। 3 দিন 4 দিনে একটা নাটক করতে হচ্ছে, সিকোয়েন্স হচ্ছে 50টা। এটা তো ধুন্দুমার। এই যে একটু আগে আপনি বলছিলেন না যে পাশের দেশের লোকজন খুব পছন্দ করে আমাদের এক পর্বের নাটক। আমাকে একটা নাটক দেখে, অনুমন্ত্র, গোলাপ সৌরভ দোদুলের একটা নাটক, সময় সুযোগ হলে দেখেন, দর্শক আপনারাও দেখতে পারেন ছেলে, অনুমন্ত্র, ইউটিউবে আছে বোধহয়। নাটকটা আমরা 3 দিনে শ্যুট করেছি, বিশাল অ্যারেঞ্জমেন্ট, কিন্তু 3 দিন, 3 দিনে। কলকাতার আমাদের এক বন্ধু জিনিসটা দেখছে, ইউটিউবে ফোন করছে, কদিন করলে শ্যুট? তোমার কদিন মনে হচ্ছে? 10 থেকে 12 দিন। আমি, না, আমরা 3 দিন। ফাজলামো করো না, সত্যি কথা বলো, আমার কাজটা খুব ভালো লেগেছে, ডিরেক্টরকে বলো আমি এই করেছি। তারপর আমার সাথে মৌসুমী আহমেদ ছিলেন, আবুল হায়াত ছিলেন, বলো ওনাদের বলো। আমাকে অবশ্যই বলবো, এবার বলো কদিনে করলে? আমাকে 3 দিন। আসলেই 3 দিন কি করে সম্ভব? তা আমরা কোনো না কোনোভাবে না পারি হয়ে যায়, এবং এইটাই আমাদের বিপদ। ওই পারি হয়ে যায়, হ্যাঁ, হয়ে যায় আমি বলেই কিন্তু বিপদ বিপদ। শব্দটা ব্যবহার করে ফেললেন, হ্যাঁ, আমি নাহলে বলতাম এটাই বোধহয় এটাই বিপদ। হ্যাঁ, পারি, ব্যাপারটা হলো যে এটাই বিপদ। আচ্ছা, আমাদের হয়ে যাচ্ছে তো। দাদা 3 দিনেই করতে পেরেছি, পেরেছি। কারণ 3টা দিনই পেয়েছি পেয়েছি। দাদা, হ্যাঁ, 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 এর এখন- বেশি আর পাইনি। হ্যাঁ, ওরা এত অ্যাপ্রিসিয়েট করছে যে এটা কিভাবে সম্ভব। ওরা দুর্দান্ত কাজ হয়েছিল দোদুল ভাইয়ের। দোদুল ভাইয়ের সাথে অনেক কাজ করে, এই কাজটা খুব একদম সিগনিফিকেন্ট কাজ, ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট কাজ দোদুল ভাইয়ের সাথে। দারুণ। না, আমি প্রচুর শুনেছি যে আমার যে বন্ধু বান্ধব আছে কলকাতায়, ইভেন দিল্লিতেও, তারা বলেছে যে আমাদের সিঙ্গেল তাদের আসলে অনেক খুব পছন্দের একটা ছিল। concrete। এবং যারা একটু থাকে না যে 40-45 মানে একটু বয়স হয়েছে, তাদের আরো বেশি শুনি যে একটা সময় হলো যে বাংলাদেশের হলো যে সিঙ্গেল নাটক আর কি হ্যাঁ। কি যে পছন্দ ছিল। এবং মোশাররফ ভাইয়ের সময় তারও মানে এই যে অমুক নাটক, তারা নাটকের নাম গড়গড় করে বলে দিচ্ছে। আর চঞ্চল সব দার হলো, দেখতেছে, একদম ফলো করে তো। হ্যাঁ একদম একদম। এবং এই আর্টিস্টটা তো হলো যে মানে আমাদের দেশের ভারতে গিয়ে বা ভারত ইন্ডাস্ট্রিতে কাজ করার আগে থেকেই হ্যাঁ, তারা আমাদের হ্যাঁ, প্রত্যেকটা আর্টিস্টের নাম, তাদের লাইফস্টাইল সবকিছু আমাদের জানে। ইউটিউবে আমাদের হ্যাঁ। কলকাতা, নিউ মার্কেট, কলকাতার কথা বলছি, বা আপনি যদি এই বহরমপুর টহরমপুর এই দিকে যান, আগরতলা যান, আমাদের বাই নেমে চেনে, নাম সহ বলে, নাটকের নাম সহ বলে। আমি তো কলকাতা নিউ মার্কেটে, যে আমি তো মানে একটু হ্যাং আউট করবো কলকাতা নিউ মার্কেটে, বউ বাচ্চা নিয়ে গেছি, ওদের হোটেলে রেখে বের হইছি, বন্ধু বান্ধব পাওয়া যায় নাকি 2-3 জন করে, যে আচ্ছা আড্ডা হবে, একদম নির্মল বিনোদন। আড্ডার তো উপায় নেই, আড্ডার উপায় নেই, মানে ঘিরে ধরছে একদম একদম। একদম। মানে তখন ওইটা না, ওরা খুব ভাই কি করেছো কি, তুমি তো একদম সেরম সেলিব্রিটি হয়ে গেলে। এটা তখন এক ধরনের ভালো লাগা তো অবশ্যই কাজ করে, যে ওইখানে যে দর্শকের কাছ থেকে মানে রেকগনাইজেশন তো ওইটার জন্যই তো ওটাই কাজটা তোর জন্যই করা। কাজ করে। দর্শক ওইটাই তো কাজ ভালোবাসবে, করা, চরিত্রটা পছন্দ করবে এবং মনে রাখবে। মনে রাখবে। আমি শতাব্দী অদূত তাকেও মনে রাখবে, ওই চরিত্রটাও মনে রাখবে। এর বাইরে তো আসলে এখন আমাদের যেটা হয়েছে যে আমরা টেলিভিশনে কাজ করি বা জীবিকার জন্য, টাকা অর্থ উপার্জনের জন্য তো কাজ করতেই হয়। আমরা না এত কাজ হয়, বা ভালো কাজ খারাপ কাজ যেটাই হোক না কেন, নাটকের নাম মনে রাখতে পারি না আমরা কত এখন। হ্যাঁ, আমরা মনে রাখতে পারি না, কিন্তু যখন একটা দর্শক নাটকের নাম বলে, তখন কিন্তু এটা কিন্তু আর একটা ব্যাপার আছে দর্শকের, যে আমি অন্য মজার কথা বলি, দেখা যাচ্ছে একজন আর্টিস্ট, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক আর্টিস্ট, একজন আর্টিস্ট যদি হলো যে সে, এমন আর্টিস্ট আছে যারা হলো যে মাসে, শুধুমাত্র মাসেই তাদের আগের করা কাজ হয়তো দেখা যাচ্ছে তার 7টা 8টা 10টা 12টা, এমন লোক আছে যাদের 15টা হলো যে নাটক বের হয়ে যাচ্ছে।
এরকম 15টা 10টা করে যে আরো আর্টিস্টেরও বের হচ্ছে প্রতিদিন, হলো যে মিনিমাম কতগুলো নাটক দর্শক হয়তো দেখছে একটা পর একটা দেখে যাচ্ছে। এটা কিন্তু মনে রাখার মতো কাজ যদি মানে প্যাটার্নটা তো যদি খুব একটা ধাক্কা না দেয় আমাকে, তাহলে ওই অ্যাটেনশনটা হ্যাঁ এক্স্যাক্টলি ওই অ্যাটেনশন স্প্যানটা তো আমার থাকে না। আর হয়তো থাকলেও কিন্তু আমার নামটাই মনে থাকলো না। আমি তো অনেকগুলো একজন আর্টিস্টকে দেখে গেছি, তখন এখন হচ্ছে শুধু যে আমি বাংলাদেশি নাটক দেখছি তা তো না, সারা পৃথিবী আমার গেজেটের মধ্যে, আমার তো হুলু আছে, আমার তো এইচবিও আছে, আমার তো নেটফ্লিক্স আছে, সারা দুনিয়া আমার হাতে। ওইটা একটা ঝামেলা, এই কারণেও হয়তো ইভেন নেটফ্লিক্সও তো এত নাটক দেখি, এত ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম দেখি, কয়টার নাম মনে রাখি আমরা? খুব একটা অনেক বেশি হলো সবাই দেখছে, সবাই কথা বলতেছে, বা হাউস অফ ড্রাগন বা হলো যে গেম অফ থ্রোনস, এই ধরনের যেগুলো সবাই মিলে দেখতেছে, আমরা দেখতেছি এরকম। হ্যাঁ মানি হিস্ট্রির কথা আমি লা কাসা দে পাপেল মাথায় আছে আমার, স্প্যানিশটা। দাদা আপনি বলেছেন যে সমালোচনা যদি কেউ নিতে না পারে, মানে শিল্পীরা, এটা আসলে তাদের দৈন্যতা, মানে তাদের আসলে এখানে একটা দীনতা আছে। সেই ক্ষেত্রে আমার মাথায় আসে যে কখনো কি হলো যে সমালোচনা শুনে নেওয়ার ব্যাপার না, বাট মনে কষ্ট হয় না যে হলো যে সেটা তো হয়, হাউ ডু ইউ ডিল উইথ ইট? মানে না তখন না মানে চুপচাপ শোনা উচিত আমার কাছে, যে মনে হচ্ছে আর্গুমেন্টে না, যে উনি জিনিসটা দেখেছে আর আপনি সমালোচনাটা কেন করছে, আপনি কথার টোন শুনলেই বা কথা কোন লাইনে উনি কথা বলছে এটা শুনলেই বুঝবেন যে উনি নাটকটা কি বা সিনেমাটা বা থিয়েটারটা কিভাবে কতটুকু দেখেছেন, বা নাকি উনি কারো দ্বারা বায়াসড হয়ে কথাটা বলছেন। তা আমার এরকম শুনে আমার মন খারাপ হয়েছে, আমি চুপচাপ শুনেছি, আর্গুমেন্টে যাইনি। তার মানে উনি আমার কাজটা দেখছে, একজন দর্শক তো উনি সময় নিয়ে দেখেছে, উনি সময় নিয়ে দেখেছে, এবং উনি যে বলছে তার মানে কি আমার এইসব জায়গায় আমার আরো ডেভেলপ করার ওনার কাছে মনে হয়েছে বলেই তো উনি আমাকে বলেছেন, নাহলে তো বলতেন না। তা আমার কাছে মনে হয় যে ওটা নেওয়া উচিত। আমাদের এখন অনেকেই রিয়াক্ট করে বসে, হ্যাঁ কি করা উচিত ছিল, আমি জানি না, এটা এক একজন এক এক রকম পার্সপেক্টিভ, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, এটা শিল্পী যদি সমালোচনা নিতে না পারে এটা তার দৈন্যতা। আচ্ছা, একটু কথা হচ্ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনয় শিল্পী আপনি, তো ইউ আর দ্য রাইট পারসন টু আস্ক অ্যাট দিস মোমেন্ট। আমার হলো যে আমি এই প্রশ্নটা করি, মানে এই মোমেন্টে এসে বর্তমানে কিন্তু প্রচুর হলো যে অ্যাওয়ার্ড শো হয়েছে। আগে যেমন হলো যে জাতীয় চলচ্চিত্র, মেরিট, প্রথম আলো, আরো এরকম কয়েকটা ছিল। এই মুহূর্তে আমরা দেখছি প্রচুর অ্যাওয়ার্ড শো, ঠিক আছে? তো এই অ্যাওয়ার্ড শো গুলো বা এই অ্যাওয়ার্ড সংস্কৃতিতে যোগ্যতা, জনপ্রিয়তা, লবিং এবং সামটাইমস সোশ্যাল মিডিয়ার প্রভাব, আপনার কাছে কি মনে হয় যে এগুলো আসলে অনেক জরুরি হয়ে গেছে? এই যেই শব্দগুলো একেবারে ভ্যালুলেস, এই জিনিসগুলো, এই অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো একেবারে ভ্যালুলেস, এগুলো কিচ্ছু ক্রিয়েট করে না, নাথিং। কারা দিচ্ছেটা কারা? আমাকে জাজ করবে, আমি তো চাইবো একজন প্রপার জাজ, যিনি কাজটা বোঝেন, কাজটা পারেন, করেন না। একটা প্ল্যাটফর্ম, আপনার একটা প্ল্যাটফর্ম আছে, আপনি আমাকে ডেকে নিয়ে, ভাই ওই দিন শিডিউল আছে, আপনি একটু আসবেন 2 ঘন্টার জন্য, আমাকে একটা ক্রেজ দিয়ে দিচ্ছে, আমি ওটা নিয়ে বগল দাবা করে আমি বাসায় দৌড়তে চলে আসলাম। আমি এটা একেবারেই বিশ্বাসী না। আমার চলার পথ অনেক আগে শুরু হয়েছে, আমাকে যেতে হবে অনেক দূর, উপরওয়ালা যদি চান। আমার অনেক পরিশ্রম আছে, আমার সততা আছে, আমার নিষ্ঠা আছে, একাগ্রতা আছে, অধ্যবসায় আছে। আপনি চাইলেই আপনি আমাকে একটা ক্রেজ দিয়ে খুশি করে দিতে পারেন না। তো আমাকে খুশি করার জন্য আমার মতো করেই আপনাকেই করতে হবে। বা 5 জন গুণীজন আমাকে যদি বলেন, তা আমি ওই জায়গায় যে মাটিতে বসে থাকতে রাজি, কিন্তু আপনি আমাকে ডাকবেন 2 ঘন্টার সময়ের জন্য, আমি যাব, আপনি আমাকে একটা পুতলা ধরায় দিবেন, মানে সোশ্যাল মিডিয়া ফ্যান ফলোইং একদম সবকিছু, ওটা তো আসলে কানেক্টেড। মানে এটা কি হলো যে অনেকটা হলো যে এরকম, যেটা আমার এটা আসলে আমার প্রচারের জন্য আমি দিচ্ছি তো, একটা কথার কথা বলি, 10 লাখ টাকা হলেই কিন্তু আপনি 5 জন 7 জন বড় আর্টিস্টকে নিয়ে গিয়ে আপনি একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট ধরে দেন। আপনার যদি এতই তাকত থাকে তাহলে আপনি দেন না 1 লাখ টাকা করে দেন, ক্রেস্টের সাথে 1 লাখ টাকা অর্থ মূল্য দেন, যেটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ওখানে দেয়, বা অন্যান্য প্ল্যাটফর্ম আরো 2-3টা যারা আছে তাদের তো এক ধরনের স্ট্যাটাস দেয় আপনাকে। তা আপনি যে প্ল্যাটফর্মগুলো এখন যারা দিচ্ছে, তারা আপনাকে স্ট্যাটাসও দিচ্ছে না, মানি দিচ্ছে না, খালি তার ভাইরাল হবার জন্য করছে। তা আমার কাছে এগুলো ভ্যালুলেস, একদম স্ট্রেট। আমার কাছে এগুলো আসেও না আমার ইমেজের কারণে, বলেও না হয়তো ভয়ে, এটা ভালো, আই লাভ ইট। আমার কাছে এগুলো একদম আপনাকে হলো যে মানে বাইরে আমি আপনাকে অনেক থাকে না যে শতাব্দীদা একটু রাগে দেয়, কিন্তু আমি অ্যাজ ফার অ্যাজ আমি জানি মিডিয়ার যারা আছে ভাই ব্রাদার, এবার আপনি খুবই রসিক মানুষ, আপনি সেটা অনেক মজা করেন, খুবই হলো যে সবাই হই হল্লা করে কাজ, একটা জীবন এত করে লাভ কি করো ফান।
এক্স্যাক্টলি, আপনি তো কাজের উদযাপন করো। পরে প্রত্যেকটা শর্টের পর আপনি যত ক্যারেক্টারই থাকেন, বাট ইউ আর এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর হলো শতাব্দী ওয়াদুদ, এবং ইউ মেক পিপল স্মাইল অ্যাজ ওয়েল। জীবনটাকে উপভোগ করো, জীবনটাকে উপভোগ করো। হ্যাঁ, আমার এটা নিয়েই আছে যে তার তুই তো কমেডিয়ান হইলে ভালো করতি এরকম, কিন্তু আমার কাছে হলে জীবনটাকে উপভোগ করো, যে ভাই আজকে আছি কালকে নাই, সো স্মাইল। শতাব্দীদা, আপনি হলেন যে রাষ্ট্রের সংস্কৃতি নীতিমালা নিয়ে অনেক কথা বলেন, মাঝে মধ্যেই বলেন, এগুলো বোধহয় অনেকগুলো কারণ মানুষজন আপনাকে একটু ভয় টয় পায়, স্পষ্টবাদী। আমি তো হ্যাঁ, আপনি স্পষ্টবাদী এইসব নিয়ে আমার হলো যে আমি এই প্রশ্ন হলো যে এই ধরুন ইমাজিনারি প্রশ্ন করতে খুব ভালোবাসি। ধরেন আপনাকে যদি হলো যে রাষ্ট্রের যেগুলো সংস্কৃতি মন্ত্রণালয়ে আপনাকে যদি মন্ত্রিত্ব দেওয়া হয় ধরেন, এবং আপনার হাতে পাওয়ার আছে, আপনি যে কোনো নীতিমালা ইমপ্লিমেন্ট করতে পারবেন, পলিসি, সেক্ষেত্রে প্রথম 3টা পলিসি যদি আপনাকে ইমপ্লিমেন্ট করতে বলা হয়, সেই প্রথম 3টা পলিসি কি হবে? ওরে বাপরে, থিংক অ্যাবাউট ইট এন্ড লেট মি নো। আচ্ছা, প্রথম পলিসি যেটা বললে আমি যেটা বলবো যে সিনেমা হল তৈরি করার একটা আয়োজন করতে হবে, ম্যাসিভ আয়োজন, সিনেমা হল। আমরা সিনেমা একটা দেশের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মানে গণমাধ্যম হচ্ছে চলচ্চিত্র। আমাদের চলচ্চিত্রটা একদম তো ডাব্বার মধ্যে চলে গেছে, ওখান থেকে আবার রিকভারি করার জন্য যা যা করতে হয় করার চেষ্টা করব। নাম্বার 2, সরকারের অন্যান্য জায়গাগুলোর সাথে বসে, মানে আপনি তো আমাকে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, এখানে শিল্প মন্ত্রণালয়ে, তথ্য মন্ত্রণালয়ে, এদের সাথে বসে সমন্বয় করে একটা পলিসি রেডি করা, যে কিভাবে কি করলে আমার মঞ্চ, টেলিভিশন, ওটিটি, সিনেমা এবং নাচ, গান, শিল্পকলা ওরিয়েন্টেড যতগুলো জায়গা আছে সবগুলোকে আমি একটা ছাদের নিচে নিয়ে আসতে পারি, আমি নিয়ে আসতে পারি। কারণ সব আর্ট, তারপর এইগুলো তো সব কোথাও না কোথাও গিয়ে কানেক্টেড, একটা আর্টিস্টের জন্য তো সবই লাগে কানেক্টেড এইটা। এবং তারপরে যেটা করা, একটা গেট টুগেদারের মতো করতে চাই, যেখানে ফুটবলার আসবে, ক্রিকেটার আসবে, একজন আর্টিস্ট আসবে, একজন কবি, শিল্পী, সাহিত্যিক, সবাই সবাইকে চেনো। আমরা কেউ কাউকে চিনি না এখন, 2-4 জনের নাম বলতে পারবো, এর বাইরে আর পারবো না। কেন? আমরা তো এই সময়টাকে রিপ্রেজেন্ট করছি, আমার দেশে আমি আছি, তা আমি কেন আরেকজনকে চিনব না, যিনি একজন বড় আর্টিস্ট, বাংলাদেশে একজন স্কাল্পচারিস্ট কেন চিনব না, একজন কবিকে, একজন সাহিত্যিককে আমি কেন চিনব না? আমার কি দায় নাই? তারই দায় খালি আমাকে টেলিভিশনে দেখে আমাকে চিনবে, আমি কেন তাকে চিনব না? একজন ক্রিকেটার কেন থিয়েটার দেখতে আসতে পারবে না? একজন ফুটবলার কেন সিনেমা হলে তার ফ্যামিলি নিয়ে করতে পারবে না? এই জিনিসগুলো নিশ্চিত করা। তো এই 3টা হলো যে আপনি ইমপ্লিমেন্ট করবেন। আমি লাস্টটা আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ, ইচ আদার কানেক্টেড থাকা। বাকিগুলো পলিসি ওয়াইজ, হ্যাঁ পলিসি ওয়াইজ হলো অনেক জটিলতার সম্মুখীন হতে হবে, আমি বললেই তো হবে না, শিডিউল পেতে পেতেই তো আমার জীবন বেঁচে যাবে। কিন্তু লাস্টেরটা আমার মনে হয় যে এটা যে কোনো সরকার চাইলে বা আপনি যে করতে চান এই মুহূর্তে হলো যে এটা রাষ্ট্র চাইলে এটা এরকম একটা গেট টুগেদার আয়োজন করতেই পারে। এই পারফর্মিং আর্ট বা এই ধরনের যারা অন্যান্য জায়গা থেকে সব ধরনের সেক্টর থেকে হলো যে 3 মাসে একটা সিটিং দাও না, তুমি বিভাগীয় পর্যায়ে একটা সিটিং দাও, 3 মাসে বিভাগীয়, এই বিভাগের বিভাগীয় থেকে তো 2000 জন আছে, তারপরে ওই 2000 জন থেকে 200 জন আসুক ঢাকায়, বা আমরা ঢাকা থেকে 200 জন যাই আরেকটা বিভাগে। এইভাবেই তো করতে হবে, একটা রাষ্ট্র সবাই সবাইকে জানতে চিনতে হবে। তো একটা সময় কিন্তু মানুষজন আগে চিনতো খুলনার কোন সাহিত্যিক আছে, বা সিলেটের কোন আছে, সিঙ্গার আছে, আছে তখন। আর এখন আমাদের ঢাকায় সেন্ট্রালাইজড হয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পরও কিন্তু আমরা কোথায় গেলাম, ওই যে যেটা প্রথমেই বললেন সামাজিক যোগাযোগ মাধ্যম বেড়েছে, হয়তো সবাই কানেক্টেড, কিন্তু আমাদের আসলে কানেকশনটা আসলে নাই আর কি। এটা একটা জিনিস হয়েছে। এই মুহূর্তে হলো শতাব্দীদা কি কাজ নিয়ে ব্যস্ত? এখন কাজ নিয়ে ব্যস্ত, 2টো সিনেমা একদম মুক্তির অপেক্ষায় আছে। একটা অনম বিশ্বাসের চলো বাংলাদেশ, ফুটবল স্বাধীন, আনন্দ এখানে সেই বলেছিল এটার কথা, স্বাধীন বাংলাদেশ ফুটবল দল নিয়ে সিনেমাটা করা। আরেকটা সিনেমা হচ্ছে রায়হান খানের পায়েল। এই দুটো একদম মুক্তির জন্য প্রস্তুত অপেক্ষায় আছে। আর পাশাপাশি আমি ইউটিউবের বেশ কিছু সিঙ্গেল নাটক করেছি, যেগুলো রিলিজ হবে বা করছি। আর জীবন ধারণের জন্য তো টেলিভিশন নাটক করা ছাড়া কোনো উপায় নেই, সিরিয়াল। দীপ্ত টিভিতে পরম্পরা বলে একটা দীর্ঘ ধারাবাহিক করছি, এনটিভির ঘরে বাইরে নামে একটি নাটক করছি, আর হাসান রেজাউলের একটা সংসার নামে একটা কাজ করছি। ওটা এখনো চ্যানেল ফিক্স হয়নি কোন চ্যানেলে দেখাবে,
এগুলো নিয়ে আপাতত ব্যস্ত। আর আমার থিয়েটারের দল নাটক হয়তো সব দেখা হবে না, কিন্তু সিনেমা দুটো অবশ্যই হলো যে এবং ভালো ছবি হয়েছে, হ্যাঁ। আমি নিজে আছি বলে বলছি না না বুঝতে পেরেছি, আমি দেখবো, আমি সেই জন্যই বললাম। এবং আমার 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 অনুরোধ থাকবে দর্শকরা যাতে দেখে, কারণ ভালো কাজ না যদি বের হয়ে যায়, দেখা যায় হলে দেখতে পারলাম না, এটা আই পার্সোনালি ফিল গিলটি সামটাইমস। গিলটি সিনেমা, হ্যাঁ সিনেমা না, সিনেমা হলেই দেখার জন্য আমার গিলটিটা লাগে যে ইস, মানে যেহেতু এই মাধ্যমে কাজ করছি, আমার গিলটিটা লাগে নির্মাতা, এতগুলো স্ক্রিপ্ট রাইটার, এতগুলো মানুষ এত পরিশ্রম একটা জিনিস বানাইলো, আমি জানলামই না এটা। আমি হয়তো একটা আমার বাসায় একটা ছোট টেলিভিশন, আমি জাস্ট ওটিটিতে গেলাম, আমি দেখলাম যেটা আমি সিনেমা হলে দেখতে পারবো না, বা আমার মনে হবে যে ইটস নট ওয়ার্থ ইট অর সামথিং, তাহলে আমি সিনেমা হলে গিয়ে দেখবো না, ওইটা আমি দেখার চেষ্টা করবো। কিন্তু যে সিনেমাটা আমি সিনেমা হলে গিয়ে দেখতে পারি এবং ভালো একটা কাজ হয়েছে, সুযোগ আছে, এবং আমি জানি যেটা ভালো একটা কাজ, এই মানুষগুলো আছে, এই অমুকে বানিয়েছে, রোহিত, বনলতা সেন, তারপর বনলতা এক্সপ্রেস, তো হ্যাঁ অবশ্যই সিনেমা হলে যে দেখার খুব গিলটি লাগে আমার ব্যক্তিগত। তখন দেখি না এত ভালো সিনেমাটা, সিনেমা হলের মানে এই বিজিএমটা দুর্দান্ত হইতো মনে হয়, আরো বড় স্কেলে সাউন্ড, পুরো চারপাশটা অন্ধকার, স্ক্রিন বড়, ফিলটা, এবং ওই আশেপাশে দর্শকেরও ইস, এবং এবং যে তালি দিয়ে ওঠাটা, এই জিনিসগুলো আমার ডায়লগের যে কোনো ডায়লগের সঙ্গে লোকজন হলো যে হার রোল পরে, অথবা তারা ওটাকে মিমিক্রি করে, দিস ইজ সো ফান। সিনেমা দেখার এক্সপিরিয়েন্স আমার খুব ফান। এবং আমার কাছে মনে হয় এটা হলো যে এখন বাংলাদেশে অনেক একটা চেইন হয়েছে যে কোনো, কিন্তু ওই ওই ধরনের এক্সপিরিয়েন্স একটা জিনিস, কিন্তু আমি খুব রুট লেভেলের হলো সিনেমা হলে সিনেমা দেখছি, ওগুলার হলো যে এক্সপিরিয়েন্স অন্য জিনিস। আমি জানি না অনেকে অনেক রকম, কিন্তু এবং বাংলা যেটা কোট আন কোট কমার্শিয়াল তো সব সিনেমাই একদম আমি বলি ফর্মুলা সিনেমা, ফর্মুলা মুভি যেগুলো, মানে ধামাকাদার ফর্মুলা মুভি, ওই সিনেমার যে আশেপাশের মানুষজন, ধরেন যে কোনো শ্রেণী পেশার মানুষ মার পারে না, ওরা সিট তুলে মারে, এবং ওই সেই পাগলামো, মানে চলচ্চিত্রের পাওয়ার তো ওইটাই, সিনেমার পাওয়ার তো ওইটাই। I absolutely love that atmosphere. আমি বসে দেখি, আমি হয়তো ওদের মতো করতে পারি না, কিন্তু আমার হাতে তালি সব সময় সিনেমার পাওয়ারটা ওরকমই। সিনেমা, আমি একটা কথা বলি, আমি জানি যে এই মুভির নায়ক সালমান খান, একজন আমি মানে আমার খুব ফেভারিট দেখে আমি বলছি, সালমান খান। একটা গাড়ি এসে থামলো, নায়িকাকে কিডন্যাপ করে ভিলেনরা নিয়ে যাচ্ছে, জিপ গাড়ির সামনে সে একটা গাড়ি এসে ব্রেক করলো, চাকার শট, ধুলা উঠলো, তারপরে শটল ক্রাক করে পিছন থেকে দরজাটা সরে গেল, খুললো, একটা বুট নামলো, পাটা পড়লো, ধুলা, আবার ধুলা উঠলো, একটা তামিল ফিল দিয়ে বলতেছি, ধুলো উঠলো, একটা বডি নামলো, বডি নেমে আস্তে স্লো মতে চেহারাটা টার্ন করলো ক্যামেরার দিকে। আমি জানি কিন্তু এটা সালমান খান, এবং ট্রিটমেন্ট এমন ভাবে উপস্থাপন করা হলো যে ওর চেহারাটা ভেসে উঠলো, তালি আমি কলকাতায় বা হলো যে ইন্ডিয়াতে, মানে দিল্লিতে আইম্যাক্স, মানে ইয়েতে দেখো সেম, মানে সিনেমার মিডিয়ামই হলো যে মানে ভাষা, এই যে সবাইকে কানেক্টেড করে, এটা হলো যে আমি হলে সিনেমা দেখতে খুব পছন্দ করি। এবং আবার কিছু সিনেমা থাকে যেসব সিনেমার জন্য আমি কোনোদিনই হলো যে স্টার সিনেপ্লেক্সে দেখবো না, ব্লকবাস্টারে দেখবো না, ওইসব সিনেমা আমি ইচ্ছা করে সিঙ্গেল স্ক্রিনে দেখতে, সিঙ্গেল স্ক্রিন কিছু ইসের জন্য, বলাকা মধুমিতা, অভিসার, এগুলো দুর্দান্ত, ওইখানকার পুরো ভাইবই আলাদা, জেনারেল পিপলের ভাইবটা পাওয়া যায়, একদম পুরো ভাইবই আলাদা থাকে, এটা আমার মনে হয়েছে। দা অভিনয় শিল্পী শতাব্দী অদূত এর বাইরে, ব্যক্তি শতাব্দী অদূত, বাসার শতাব্দী অদূত, কাজের বাইরে শতাব্দী অদূত কেমন মানুষ? রসিকটা তো আমি জানি, সেটা আমি বলছি, এর বাইরে থাকে না যে আমি আসলে এটা, যদি আপনাকে ডিসক্রাইব করতে হয় আপনি নিজে। আমি অনেক আড্ডা প্রিয়, আমি গান শুনতে খুব পছন্দ করি, তারপরে মুভি দেখি, বই পড়তে ভালোবাসি, আর অলস বাসায় আমি যখন ব্যক্তিগতভাবে অলস, দায়িত্ব পালন করতে পারি না ঠিকঠাক মতো আমার পরিবারের প্রতি, আমার ফ্যামিলির প্রতি, যেটা পারিনি আমার বাবা মায়ের জন্য ঠিকঠাক মতো, এখন বউ বাচ্চার জন্য পারি না। আমার রিয়েলাইজেশন এটা, যে যেটা করা উচিত বা করা, আচ্ছা পরে করবো না, আচ্ছা পরেই করবো, আমাকে অনেক মানে প্রেশার দিতে, পেছন দিতে, আচ্ছা পরে করি। এইটা হচ্ছে আমি মানে অনেক স্পোর্টস লাভিং, বন্ধু মহলে গেলে আবার ঠিকঠাক। আপনি বিশ্বকাপে কোন দল সাপোর্ট করছেন? আমি ব্রাজিল। বন্ধু মহল পছন্দ করি, এবং বাসায় এটা আগে শুনতে হতো যখন বিয়ের আগে, মা বাবারা বলতেন যে বাইরে গেলে তো সব ঠিকঠাক, বাসায় আসলেই খালি এরকম। এখন সেটা বউ ছেলে ওরা বলে যে বাইরে গেলে তো তুমি ঠিকঠাক, বাসায় আসলেই একদম অলস একটা লোক, ওই যে নিজের মতো করে হয় বই পড়ছি, মুভি দেখছি, গান শুনছি, এটা আমার কাছে এরকম মনে হয়। কিন্তু আমি পরিশ্রমী, অলস আর
ঠিক আছে, একটা মানুষ কাজ টাজ করে একটু নিজের মতো শান্ত হয়ে আমি বসে আমি থাকতে জানি না, আমি চায়, এমন ভাই, আমি একটু কি করব, সত্যি কথা বললাম। অনেক করে গুছিয়ে সুন্দর করে মিথ্যা কথা বলা যেত, কিন্তু কি দরকার, মানে যেটা আমার সেটাই। সম্পর্কেই তো আমি বলছি। হ্যাঁ, আমরা তো মিথ্যা কথা শুনতে চাই না, আমরা না, সত্যি না, শুনতে অবশ্যই। চাই, এই জন্যই আমি জিজ্ঞেস করলাম। রাবিদা, আমরা আমাদের এই প্রোগ্রামের একদমই লাস্ট মুহূর্তে, আমি যে দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে আপনি একটু বলবেন। দর্শক, আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকতে পারি, ভালো ভালো কাজ করতে পারি। আর একজন অভিনয় শিল্পী হিসেবে আমার এটুকু বলা যে একজন অভিনয় শিল্পী কতটুকু হতে পেরেছি বা হয়ে ওঠার রাস্তায় আছি আমি, সবসময় কাজটাকে বা যারা আমরা এই ট্রেডের সাথে আছি, শুধু আমি না, যারা গান করেন, নাচ করেন, সঙ্গীতের অন্যান্য আরও জায়গায় আছে, আর্ট কালচারের সাথে জড়িত, আমাদের না একসাথে শুরু করেছি আমরা, হয়তো আমি একটু আগে বলছিলাম আপুকে যে আমরা হয়তো 50-60 জন শুরু করেছিলাম, সেখান থেকে আমরা 5টা লোক এসে হয়তো এই জায়গায় আমাদের জীবিকা নির্ধারণ করতে পেরেছি, বা আল্লাহ আমাদের রিজিক এই জায়গায় ফিট করে দিয়েছেন। তা অনেক পরিশ্রম যায়। আপনারা আমাদের কাজকে ভালোবাসেন, গঠনমূলক সমালোচনা করেন, ওইটাই শুধু চাই। মানে কোনো কাজ হলে একেবারে রিজেক্ট করে দিয়েন না। আর আমার একটাই চাওয়া যে আমি আসলে মৃত্যুর আগে সম্মান নিয়ে মরতে চাই, সামাজিকভাবে সম্মান নিয়ে মরতে চাই। আপনারা দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন সবাই। শাবিজা, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দুর্দান্ত আপনাকেও ধন্যবাদ, আর সময় কাটলো। আলাপকেও ধন্যবাদ আমাকে এরকম একটা প্রাণবন্ত আড্ডায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। এবং এই ধরনের প্রাণবন্ত আড্ডা আরো হবে, আমি অপেক্ষা করছি আপনার সিনেমা কবে মুক্তি পাবে, এবং আমি সেই সিনেমা দেখবো, তারপর আমি আবার আপনাকে এখানে নিয়ে আসবো, অবশ্যই। সেদিন কথা হবে শুধু আপনার সিনেমা নিয়ে। ওকে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এতক্ষণ আমাদের আড্ডা আপনি দেখলেন। আমি নুসরাত জাহান জেরি, এবং আমার ওই পাশের কাছে ছিলেন শতাব্দী ওয়াদুদ। শুরু করার সময় বলেছিলাম ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর ইন আওয়ার ইন্ডাস্ট্রি। শেষ করার সময় এই কথা দিয়ে শেষ করতে চাই, আমরা এই ফাইনেস্ট অ্যাক্টরের ফাইন কাজ আসলে আরও দেখতে চাই। কিন্তু আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনার সঙ্গে দেখা হবে অন্য কোনো এপিসোডে।